যে প্রতিটা সাবজেক্ট প্রথম সাবজেক্ট পড়ার আগে আমরা প্ল্যানটা বলি আগে, হ্যাঁ, কিভাবে সহজে পাস করবেন ওই প্ল্যানটা করে ফেলবো। আমাদের অলরেডি 20 জন জয়েন করে ফেলছে। সো আমরা ক্লাসটা শুরু করতে পারি। আর আর কারো কোনো কিছু বলার থাকলে, ইনফর্মাল বলার থাকলে বলতে পারেন, না হলে আমরা কিভাবে ওএম সহজে পাস করা যাবে বা কিভাবে প্ল্যানটা করব সেটা আমরা আহ, প্রথমে আলোচনা করব, এবং গত বছরের প্রশ্নটা আমরা একটু অ্যানালাইসিস করব। দেন আমাদের হ্যান্ডনোটটা যারা নিয়েছেন বা লাইভ ক্লাস নিয়েছেন তারা কিভাবে পড়বেন তাদের একটা দিক নির্দেশনা দিব। 10 থেকে 15 মিনিটের মধ্যে এই আলোচনাটা আমরা কমপ্লিট করব। তারপর আমরা আমাদের ফার্স্ট পার্টটা আলোচনা করব 15 থেকে 20 মিনিটের 15 থেকে না, ওইটা 40 থেকে 50 মিনিট সময় লাগবে, 50 থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে। বাট ফার্স্ট চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে প্রায় 10-15 মার্কসের পরীক্ষাতে আসে। সো সময় যেহেতু হয়ে গেছে, আমরা আলোচনাটা শুরু করি নাকি? আচ্ছা, প্রথমেই আমরা আসসালামু আলাইকুম সবাইকে। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ এবং এক্স ব্যাংকার। ব্যাংকার বন্ধু, আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আমরা প্রথমেই অর্গানাইজেশন ম্যানেজমেন্ট কিভাবে সহজে পাশ করবেন তার একটা প্ল্যান করতে চাই, যেটা আমরা প্রতিটা সাবজেক্টেই দিয়ে রাখছি, নর্মালি একই প্ল্যান। তো ওএমএ আপনার হচ্ছে হলো পার্ট এতে আমরা জানি যে না না, ভয় পাওয়ার কোনো নাই রেওজান ভাই। আহ, ইনশাল্লাহ হয়ে যাবে। বরং প্রথম দিকে জয়েন করছেন, অনেক কিছুই মাথা ফ্রেশ আছে, পরিশ্রম করতে পারবেন। আচ্ছা, সেটা হচ্ছে যে পার্ট এতে আমরা দেখছি যে 4টা প্রশ্ন থাকে, ব্রড কোয়েশ্চেন, এবং 4টা থেকে আপনার 2টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। এবং এই 2টা প্রশ্নে আপনার 20 × 40 মার্কস থাকে। হ্যাঁ, তো এটা আমাদের হ্যান্ড নোটের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো পড়লেই এখান থেকে আপনি 20 মার্কস কমন পাবেন। বা 2 একটা প্রশ্ন ঘুরাই বানাই দিলে, মানে অন্য ফরম্যাটে ক্রিয়েটিভ দিয়ে একটা আনকমন থাকলেও সেটা বানাই লিখতে পারবেন হ্যান্ড নোটে যা দেওয়া আছে সেগুলো পড়লে। আগে আমরা আপনাদের ওএমটা একটা ছোট সাবজেক্ট, 5টা চ্যাপ্টার অনলি। আগে আমরা এই 5টা চ্যাপ্টার থেকেও 1-2টা কমায় দিতে পারতাম, বাট এখন আমরা উম, আহ, আচ্ছা, আপনার এআইবিবি, হ্যাঁ, এটা আপনি লিড করতে পারেন, এবং আপনার এআইবিবির ফার্স্ট চ্যাপ্টার ক্লাস আমরা দিয়ে রাখছি এতে, উম, ইউটিউব চ্যানেলে, সেখান থেকে দেখে নিন ফার্স্ট চ্যাপ্টারটা। আচ্ছা দেখ, ওএম এর কথা বলতেছি। ওএম আগে আমরা 1-2টা চ্যাপ্টার বাদ দিয়ে দিতে পারতাম, তো এখন নতুন প্রশ্ন প্যাটার্নে সবগুলো চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসে। সো এই জন্য আমরা আহ, বাদ দিতে পারতেছি না। আচ্ছা, পার্ট বিতে ম্যাথমেটিক্যাল প্রবলেম বা প্র্যাকটিক্যাল প্রবলেম থাকবে 10 মার্কসের। এটা আমরা গত বছরের 2টা প্রশ্ন করব, এবং আমাদের সাথে যারা থাকবেন আমরা ইনশাল্লাহ দেখি আরও কিছু ম্যাথ যদি দেওয়া যায়, তাহলে পরীক্ষার 10-15 দিন আগে আমরা গুগল ড্রাইভ লিঙ্ক, আপনার আমাদের বইয়ের হ্যান্ডনোটের একটা গুগল ড্রাইভ লিঙ্ক আছে, সেই লিঙ্কে হয়তো বা আমরা আরও কিছু কেস স্টাডি এবং ম্যাথ যদি আমরা দেই তাহলে সেটা দিব, তখন আপনারা একটু চেক করে নেবেন পরীক্ষার 15-20 দিন আগে। আচ্ছা, এরপর হচ্ছে পার্ট সি কেস স্টাডি। এই কেস স্টাডিটা নিয়ে আমরা তো জানি যে কমন পাওয়া যাবে না, কিন্তু আমরা যখন প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে লাইভ ক্লাস করে ফেলবো, বইটা ভালো করে পড়ে ফেলবো, তখন আমাদের নলেজ বৃদ্ধি পাবে। এবং আরও কিছু কেস স্টাডি আমরা যদি পারি সেটা আমাদের ওই গুগল ড্রাইভ লিঙ্কে দিব, তখন আপনারা ইনশাল্লাহ সেগুলো দেখে নিলে আপনাদের কনসেপ্টটা আরো ভালো ক্লিয়ার হবে। আর পার্ট ডিতে 10টা পার্থক্য থাকবে, আপনারা জানেন যে এই পার্থক্যটা আপনাদের গেম চেঞ্জার পাস করার জন্য। সো পার্থক্যগুলোতে ম্যাথের মতো মার্কস থাকবে, আপনারা জানেন। সো পার্থক্যগুলো আমরা ভালো করে পড়বো, আমরা আমাদের হ্যান্ড নোটে যেগুলো দিছি। এইটা 10টা থেকে 5টা কমন, অনেক সময় কমনগুলোই আসে। ইনশাল্লাহ পড়লে সেগুলো পরীক্ষাতে কমন পাওয়া যাবে। পার্টিতে 10টা শর্ট কোয়েশ্চেন থাকবে, অনেক সময় 10টা শর্ট কোয়েশ্চেনেরই লিখতে হয়, 10 × 20। সো এখানেও আপনি যদি টু দ্য পয়েন্টে লিখতে পারেন ম্যাথের মতো মার্কস পাবেন। পাস করার ক্ষেত্রে এটা গেম চেঞ্জার হবে। প্রশ্ন কঠিন করতে চাইলে 10টা কমন পাওয়া যাবে না, হয়তো বা 7টা 8টা 6টা কমন পাওয়া যাবে, বাট যেটুকু কমন পাবেন বানায় ভালো মতন লিখতে পারলে মার্কস পাবেন। আর অনেক সময় সহজ প্রশ্ন করলে 10টাই কমন পেয়ে যেতে পারেন। এখন একটু আমরা যদি বিগত বছরের প্রশ্নটা জাস্ট 2 মিনিটে আমরা দেখি, যদি ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমার, তাহলে আমরা এই প্ল্যানটাই বলে নিতে পারবো। এই যে ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমায় আমরা দেখতেছি যে কোনো 2টি প্রশ্নের উত্তর দেন, 20 × 40, 1 থেকে 4-এর মধ্যে যে কোনো গুলো পারা যাবে আর কি। হ্যাঁ, ফার্স্ট প্রথমেই আপনাদের ম্যানেজমেন্টের সংজ্ঞা দিন একটা প্রশ্ন ছিল।
তারপর ব্যবস্থাপনার বিভিন্ন কার্যাবলী বিশদ আলোচনা করুন, কিভাবে এই কার্যাবলীগুলো পরস্পরের সাথে সম্পর্কিত, একটা আরেকটার সাথে কাজগুলো কিভাবে সম্পর্কিত, এটা একটা আসলে যে 10-10-20 মার্চ। একটি সুষ্ঠু সাংগঠনিক কাঠামোর মৌলিক উপাদান সমূহ আলোচনা করুন, দুটি প্রচলিত সাংগঠনিক কাঠামোর সুবিধা এবং অসুবিধা ব্যাখ্যা করুন আর কি। হ্যাঁ, দুটি প্রচলিত বলতে ভাইয়া, আনুষ্ঠানিক। সরি ভাইয়া, আপনাকে ইন্টারাপ্ট করলাম। বলেন। ভাইয়া আচ্ছা, এইখানে কি মানে কনসেপচুয়াল কোশ্চেন আসার কোনো পসিবিলিটি আছে? কনসেপচুয়াল প্রশ্ন মানে তো খুবই ব্রড কোয়েশ্চেনে দুই একটা কনসেপচুয়াল প্রশ্ন দিবেই, বাট ওএমএ কনসেপচুয়াল প্রশ্ন আপনি যখন ওভারঅল অনেকগুলো পড়ে ফেলবেন তখন ওই দুই একটা প্রশ্ন ওগুলো আসলেও বানায় লিখতে পারবেন। কিছু তো এক দুইটা কনসেপচুয়াল প্রশ্ন তারা বা ক্রিয়েটিভ প্রশ্ন দিবেই, হয়তো বা 40-এর মধ্যে আপনার 30 কমন থাকলো আর একটা সেটে কমন থাকলো না। সো ওই একটা প্রশ্ন তো আপনি আপনার আলোকে একটু বানায় লিখতে পারবেন যখন পড়ে ফেলবেন। যেমন এই যে এখানে একটি সুষ্ঠু সাংগঠনিক কাঠামোর মৌলিক উপাদানগুলো কি, এটা সরাসরি প্রশ্ন দিছে। দুটি প্রচলিত সাংগঠনিক কাঠামোর সুবিধা অসুবিধা ব্যাখ্যা করুন। এমনি আপনারা প্রচলিত সাংগঠনিক কাঠামো কি, আনুষ্ঠানিক সংগঠন এবং অনানুষ্ঠানিক সংগঠন, আরো বিভিন্ন আছে। এখানে সরাসরি না বলে আপনার প্রচলিত দিয়ে বলে দিছে। এই ব্যবস্থাপনার সংজ্ঞা দিন, এটা আপনি জানেন, কিন্তু সংগঠনের লক্ষ্য অর্জনের গুরুত্ব সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করুন। এটা সরাসরি দেয় নাই, কিন্তু আপনি যখন ব্যবস্থাপনা রিলেটেড অনেক পড়ে ফেলবেন তখন এগুলো আপনি বানায় লিখতে পারবেন। হুম। কর্মজীবনের গুণগত মান সংজ্ঞায়িত করুন, সরাসরি কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, এটা আছে বই। কর্মীদের সন্তুষ্টি ও সংগঠনের উৎপাদনশীলতা এর গুরুত্ব আলোচনা করুন, এটাও আছে। কর্মজীবন মান উন্নয়নের জন্য মূল কৌশলগুলো আলোচনা করুন। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ নিয়ে আমরা আজকে যখন পড়তে যাবো, এগুলো পড়লে আপনি ইজিলি পারবেন। মানব সম্পদ ব্যবস্থাপনা কি, সরাসরি দিয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ও উন্নয়নের গুরুত্ব, সরাসরি প্রশ্ন। কর্মদক্ষতা মূল্যায়ন, সরাসরি প্রশ্ন একবারে হবু। সংগঠনে কর্মদক্ষতা মূল্যায়নের উদ্দেশ্যাবলী বর্ণনা করুন, সরাসরি না, কিন্তু কর্মদক্ষতা মূল্যায়ন সম্পর্কে জানলে এটা পারবেন তখন। উৎপাদনশীলতা বলতে কি বোঝায়, উৎপাদনশীলতার কার্যকারিতা ও দক্ষতার মধ্যে পার্থক্য বর্ণনা করুন। ক্রিয়েটিভ প্রশ্ন দিছে। স্ট্রেস ব্যবস্থা কি একজন ব্যাংকারের জন্য গুরুত্বপূর্ণ, কেন স্ট্রেস নিয়ে প্রশ্ন আছে, সেটা এটা বানায় লেখা যাবে। আর্থিক প্রতিষ্ঠানের সময় ব্যবস্থাপনার মৌলিক উপাদান সমূহ কি, টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা চ্যাপ্টারে আছে। সো এটা অনেক সময় হবে যে উম, কে ভাই মাহমুদুল্লাহ কি জানে, এর প্রতিটা আপনি এরভাবে আটকায় দাগাতেছেন কেন আর ভাই। তো যেটা হবে যে আপনি এক একটা প্রশ্ন হয়তো বা আনকমন থাকবে, তো এগুলো বানায় লিখতে পারবেন। ওই একটা প্রশ্নের জন্য আপনি আবার যদি এক একটা চ্যাপ্টারে 40টা 50টা করে প্রশ্ন পড়তে যান, তখন তাও সরাসরি হবো কমন পাওয়া যাবে না ওই একটা প্রশ্ন, তখন মাথা বেশি ভারী হয়ে যাবে। বাট 40-এর মধ্যে 30 মার্কস কমন পাবেন, বাকি 10 হয়তো বা একটু বানায় লিখতে হবে যদি প্রশ্ন কঠিন করে। আর অনেক সময় দুটো একবারে হুবহু কমন পাওয়া যায়। এই যে 3-এর ক খ এটা হুবহু কমন। হ্যাঁ, এই যে এটাও 2-এর ক খ হুবহু কমন, অনেকটা সহজ টাইপ। আপনার তো 4টা দরকার নেই, আপনার 2টা দরকার, বা 2টা পাইলেন, একটা 10 মার্কস যদি কোনো কারণে আনকমন থাকে, তো ওই 30 মার্কসের পর আপনি 10 মার্কস বানায় লিখতে পারবেন। যতগুলো প্রশ্ন পড়বে পড়ে ফেলবেন একটা বই। এখন তো নতুন প্রশ্ন প্যাটার্নে আমরা তো পুরোটাই কমপ্লিট করব। এখানে একটা খুব কমন টাইপ একটা প্রবলেম দিয়েছিল, ম্যাথমেটিক্যাল প্রবলেম। কেস স্টাডি ওইটা আমরা আলোচনা করলে পারবেন। এই তো ডিফারেন্স, যে কোনো পাঁচটির মধ্যে ডিফারেন্স আলোচনা করুন। যারা গতবার পরীক্ষা দিয়েছেন বা নতুন পরীক্ষা দিচ্ছেন, দেখেন 10টা ডিফারেন্স, তার মধ্যে 5টা ডিফারেন্স কমন পাবেন এখানে। তো কমন পাইলে ওটা যদি আপনি 2 মার্কস, তো 2 থেকে 3টার উপরে পার্থক্য লিখতে হবে না, তাহলে আপনি দেখবেন যে ইজিলি এখানে আপনার 10 মার্কসে আসবে। আর এখানে শর্ট কোয়েশ্চেনগুলো গত বছর মানে কমন শর্ট কোয়েশ্চেনগুলো দিছিল, হ্যাঁ, একদমই কমন দিছিল। সো এখানে যদি এটা যদি সহজ করে 10 × 20, এবং এটা যদি 20 × 10 = 30 আপনি যদি খুব ভালো করে লিখতে পারেন, এখানেই 20 মার্কস পেয়ে যাবেন। আর এখানে 20 মার্কস পাইলে আপনি এখানে বড কোয়েশ্চেনগুলো ভালো করে লিখতে পারলে 40 থেকে 20 তো ইজিলি হবে, 20-20-40। সো আপনি কোনো কারণে যদি অঙ্ক আপনি নাও পারেন, যদি ভুল হয়ে যায়, তাহলে আপনি কিন্তু কেস স্টাডিতে 5 মার্কস পাবেন না। সো এইভাবে আপনার পাস হয়ে যাবে ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশন করতে হবে না। এখন আমরা আসেন যে মূলত আপনারা যারা আমাদের হ্যান্ড নোটটা নিয়েছেন তারা কিভাবে পড়বেন। প্রথমে তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে সহজে পাস করার কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে, এটা পুরোটা পড়বেন, পড়ে ওই প্ল্যান করে এগোবেন। তারপর আমরা প্রতিটা চ্যাপ্টারে আপনাদের এই যে গুরুত্বপূর্ণ টপিকস দিয়েছি প্রতিটা চ্যাপ্টারে, সেই টপিকসটা পড়ে নেবেন কোন কোন টপিকসগুলো পড়লে ভালো হবে। এবং প্রতিটা প্রশ্নের পাশে আপনারা জানেন যে আমরা সাজেশন আকারে করে দিয়েছি, সো সাজেশন আকারে পড়বেন। এখন একটা বিষয় আমি দেখাই, হ্যাঁ, আমরা এখানে প্রশ্ন আপনি ওইটা প্রশ্ন পরে যাই। আমি সবসময় বলি যে আপনাদের জন্য আমরা চেষ্টা করছি যে অল্প পরিশ্রমে পাশ করার গ্যারান্টিটা দেওয়ার। তো অল্প পরিশ্রমে কি, আমাদের বইটা আমরা তুলনামূলক এই জন্য চ্যালেঞ্জ দিয়ে বলি, আপনারা নিজেরা দেখবেন। নিজেরা দেখার জন্য মানে অনেক সময় নিজেরাও পারেন না, আমরা দরকার হলে দেখাবো আপনাকে চ্যালেঞ্জ দিয়ে। মডিউল এতে আমরা 5 থেকে শুরু করছি, আর মডিউল 55তে শেষ হয়েছে। ম্যাথমেটিক্যাল প্রবলেমস 2টা দেওয়া আছে।
অর্থাৎ আমাদের হ্যান্ড নোট 50 পেজের পড়লে আপনি ABCD কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এই 50 পেজ যদি কেউ বুঝে পড়ে, আমি 100% বলতেছি, গতবারে আমাদের 1000 জন ব্যাংকার আমাদের হ্যান্ড নোট নিয়েছিল, এর আগেও প্রায় 600-700 জন ছিল। তাদের রিভিউগুলো দেখেন, এই 5 থেকে 50 পেজ যদি আপনি ভালো করে পড়তে পারেন, তারপর যদি কেউ পাস না করতে পারেন আমাকে এসে বললেন, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। যতগুলো এখন আপনি এই 50 পেজ পড়ে পাস করবেন, নাকি আপনাদেরকে আরেকটা আমি পিডিএফ দেখাচ্ছি, মেন্টর না কি যেন বলে, ওদের পিডিএফটার আপনি জাস্ট ওদের সূচিপত্রটা দেখেন। এখানে সূচিপত্র 4 থেকে শুরু হয়েছে, প্রশ্ন শেষ হয়েছে 120। অর্থাৎ আপনি এখানে 116 পেজ পড়তে হবে। আমার যেখানে পড়তে হচ্ছে 60 পেজের মধ্যেই, 60 পেজেরও কম, 50 পেজ। আর এখানে আপনি 5 নাম্বার তুলতে হলে আপনার 100 তুলতে হবে। দেখতে পারতেছেন কি আপনারা? একটু আমাকে বলেন জাস্ট। এটার সূচিপত্র দেখা যাচ্ছে? ইশতাক ভাই, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো না? আচ্ছা, তাহলে আপনি যদি, আপনার কি ইচ্ছা যে আপনি ব্যাংকে জব করে আপনি 2 দিনের উপরে পড়ার সময় পান না, এখন আপনার যদি ইচ্ছা হয় যে আমি অনেক বেশি প্রশ্ন পড়বো, আমি এর চেয়ে ডাবল পড়বো, পড়ার সময় আছে, সো আপনি যেতে পারেন। এখন এরা হচ্ছে যে ডাবল, এদের মানে যদি পেজ সংখ্যা ডাবল হয়, তার মানে একটা চ্যাপ্টারে আমি যে প্রশ্ন ধরবো তারা কিন্তু ডাবল প্রশ্ন ধরবে, নাহলে তো পেজ সংখ্যা ডাবল হবে না। অর্থাৎ আমার একটা চ্যাপ্টারে যদি 20টা প্রশ্ন পড়তে হয়, ওদের বই পড়তে গেলে আপনার 40টা প্রশ্ন পড়তে হবে। তো 40টা প্রশ্ন পড়ে আপনি একটা চ্যাপ্টারে, পরীক্ষার হলে তো গিয়ে আপনি মানে এত বেশি প্রশ্ন পড়লে আপনার মাথা ভারী হয়ে যাবে। আপনার অপ্রাসঙ্গিক প্রশ্ন পড়ে তো লাভ নেই, আপনি শেষে মাথা মনে রাখতে পারবেন না। এবং 40টা প্রশ্ন পড়েও আপনার তো হুবহু 4টা সেট দরকার, কমন নাই। এবং 4টা সেটও কিছু কিছু প্রশ্ন আনকমন থাকে, যেটা আপনি 40টা প্রশ্ন পড়লেও কমন পাবেন না। সো আপনি পেজ সংখ্যা ডাবল, এবং পেজ সংখ্যা ডাবল হওয়া মানে চ্যাপ্টারের প্রশ্ন সংখ্যাও ডাবল হওয়া। আপনি দেখেন, আমাদের একটু দেখাই আমি, আমাদেরটাতে আপনি মডিউলের আপনার প্রশ্ন পড়া লাগতেছে। এই যে মডিউল এতে প্রশ্ন 1 থেকে আমরা ধরেছি 22টা প্রশ্ন, এবং শুধু 22টা না, এই প্রশ্নের মধ্যে আমরা আবার 3 স্টার চিহ্ন, 2 স্টার চিহ্ন, 1 স্টার চিহ্ন করে দিছি, হ্যাঁ। আর এইখানে আপনি মেন্টরের যদি বই পড়তে যান, আপনাকে কতটা প্রশ্ন, ফার্স্ট চ্যাপ্টারটা আমি ডাউনলোড করে রাখছি দেখানোর জন্য আপনাদেরকে। দেখেন ও কতগুলা প্রশ্ন আপনাদের ধরছে। তো এখন ধরার কারণ হচ্ছে ইনারা তো বইগুলো নিজেরা করে না, স্টুডেন্টদের দ্বারা করায়। কোম্পানিতে জব করে কি আর ওই সময় আছে অ্যানালাইসিস করার? এই যে 43টা প্রশ্ন, ডাবল প্রশ্ন পড়তে হচ্ছে একটা চ্যাপ্টারে। এবং আপনাদেরকে মানে কিভাবে প্রতারণা করে আপনাদের বোঝায়, আপনারা তো পারেন না বুঝতে। আসলে অ্যানালাইসিস করার সময় তো নাই আপনাদের। অ্যাডের মাধ্যমে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে কি ধরছে দেখেন, 2 মার্কসের সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যক্তিগত আচরণ, এই যে 10 লাইন আপনি সংক্ষিপ্ত প্রশ্ন লিখবেন, একটা তো সিম্পল মানুষও বোঝে। সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে 7-8টা ধরছে। শর্ট নোটসকেই মানে সময় নাই বলে সে তার বই কি করে দিছে, তার আগের বছরের পুরনো এতে শর্ট নোটস চলতো, এই শর্ট নোটসকেই সে সংক্ষিপ্ত প্রশ্ন করে দিছে। তা আপনি শর্ট নোটস পড়ে কি করবেন? শর্ট নোটস পড়ে, হ্যাঁ আমাদেরও কিছু আমরা শর্ট নোটস রাখছি, আইডিয়াটা নিবেন আপনি। কিন্তু আপনি তাই বলে এত বড় শর্ট নোটস তো পড়ার আপনার দরকার নেই। বা আপনার তো নতুন প্রশ্ন প্যাটার্নে, আপনি বলতেছেন যে নতুন প্রশ্ন প্যাটার্ন অনুসারে আমি সাজাইছি, কিন্তু বইয়ে আপনি নতুন প্রশ্ন প্যাটার্নে রাখেন নাই সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন তো হবে 2 মার্কসের, নট শর্ট নোটস। শর্ট নোটস আলাদা, সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা। তো তাহলে তো আপনার সাথে তারা প্রতারণা করতেছে। ছোট ছোট যদি সংক্ষিপ্ত প্রশ্ন, আপনি এখন ব্যাংকার হয়ে আপনি বই কিনছেন কিনা, আপনি ফের নতুন করে সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার জন্য নিজে নিজে চেষ্টা করবেন, নিজে নিজে খুঁজে বের করবেন, তাহলে তো আপনার দরকার কি অন্য বই কেনার? এখন এইটা দেখেন যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের দেখাই, ফার্স্ট চ্যাপ্টারে দেখেন কত সুন্দর করে সাজাই দিছি আপনাদের। এখন এত কম পড়ে কমন আসবে কিনা ভাইয়া? কমন তো অবশ্যই আসবে, কারণ কমন পাওয়ার জন্য আমি তো বারবার ভিডিও করছি বা বলছি যে কমন আসে কোথা থেকে? বিগত বছরের প্রশ্ন। তারপর হচ্ছে হলো বিগত বছরের সব প্রশ্ন কি ঢালা পড়বো? সব প্রশ্ন প্রতি বছর আসে না। যে প্রশ্নগুলো প্রতি বছর আসে বুঝতে হবে আপনাকে, ওইটা তো বোঝার ক্ষমতা আপনাদের নাই, বা অন্য যারা লিখতেছে, অন্য ব্যাংকার বা কোম্পানিতে জব করে, তাদের তো এই ক্ষমতা নাই। কারণ এই ক্ষমতা করতে গেলে প্রচুর অ্যানালাইসিস করতে হবে, ওই অ্যানালাইসিস করতে গেলে তারা কখন ব্যাংকে জব করবে বা কখন কোম্পানিতে জব করবে আর লিখবে কখন? এই যে পার্টিতে শর্ট কোয়েশ্চেন আমরা দেখেন, এই যে শর্ট কোয়েশ্চেন জাস্ট আপনার ছোট ছোট 2 লাইনের হবে। আমরা শর্ট কোয়েশ্চেন 15টা মতো দিয়েছি, আমরা প্রতিটা চ্যাপ্টারে দিয়েছি, যেন আপনারা এই শর্ট কোয়েশ্চেনটাকে গুরুত্ব দিয়ে পড়তে পারেন। তো সো যাই হোক, এইভাবে প্ল্যান করে মানে বুঝতে হবে ভালো কোনটা খারাপ কোনটা। আমরা তো অনেক সময় ভালো মন্দও বুঝি না। একটা অ্যাড চালাই দিল, বারবার অ্যাড দেখতেছি, 10 মিনিট স্কুলে ক্লাস নিছি, বা সুপার হ্যান্ড নোটস বলতেছি, আমরা ওটা নিয়ে নিচ্ছি, বা 5-10 টাকা কম পাওয়া যাচ্ছে। তো এটার জন্য তো আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। সো যাই হোক, আমরা এখন ক্লাস ফার্স্ট চ্যাপ্টারে শুরু করি। আমরা স্লাইড দেখে ইনশাল্লাহ আমরা একটা খুব ভালো ক্লাস করব, এবং এই ক্লাসটা মনোযোগ সহকারে পড়লে আপনার
এই পড়াটাই ক্লাসে অর্ধেক পড়া মুখস্থ হয়ে যাবে। বাকি অর্ধেক পড়াটা আপনি মাত্র 20টা প্রশ্ন আমি অন্যদের চেয়ে আপনাকে এখানেই অর্ধেক কমাই দিয়েছি। ওইখানে পড়তে গেলে 20টা প্রশ্ন অতিরিক্ত পড়তে হচ্ছে, আরো 2-3 ঘন্টা সময় আপনাকে বেশি পড়তে হবে। তো এই অর্ধেক পড়া তো আমরা ক্লাসেই আপনি শুনলে অর্ধেক পয়েন্ট পয়েন্ট মুখস্থ হয়ে যাবে। বাকি অর্ধেক 1-2 ঘন্টা আপনি একটু সময় দিবেন না? এখন আসেন আমরা স্লাইডে চলে যাই, কারো লাস্ট কোনো প্রশ্ন আছে কিনা। জেবিবির ফুল সিটের বইয়ের প্রাইস কত? আচ্ছা আপু, এটা আমরা বইয়ের প্রাইস ট্রাইস এখানে আমরা না বলি। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা এখানে দিয়ে রাখতেছি, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে সব ডিটেইলস আমরা জানাই দিব আর কি। আচ্ছা, আমরা তাদের চেয়ে 15 টাকা করে পার হ্যান্ড নোট বেশি রাখতেছি, বাট এই যে আপনাকে 20টা প্রশ্ন কম পড়া, সাজেশন করা, এটা করার জন্য তো আমাদের প্রচুর পরিশ্রম গেছে। তো আহ, এই 15 টাকা চার্জ তো আমরা মানে তার অন্য হ্যান্ড নোটগুলোর তুলনায় 15 টাকা বা 20 টাকা করে সেটা তো আমরা চার্জ করতে পারি, কারণ আপনার আহ, উম, পরিশ্রমটা আমরা কমায় দেওয়ার চেষ্টা করতেছি। তো এইখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01753551557 নাম্বারে মেসেজ করলে আমরা আমাদের হ্যান্ড নোট থেকে শুরু করে ভিডিও ক্লাসের সবকিছু বিস্তারিত বলবো। যেহেতু অলরেডি অনেকক্ষণ বলে ফেলছি, আমরা এটা আর না বলে আমরা ক্লাসে চলে যাই। ক্লাসের যদি রিলেটেড পড়া কোনো রিলেটেড আপনাদের প্রশ্ন থাকে সেটা আপনারা বলতে পারেন, নাহলে আমি ক্লাস শেষে কেউ কোনো কিছু বিষয় না বুঝতে পারলে আপনারা বলবেন, তখন আমরা এটা শুরু করব। আচ্ছা, ক্লাসটা শুরু করার পূর্বে আরেকটা বিষয় আমরা বলি। এই চ্যাপ্টারের আমরা কোন টপিকসটা গুরুত্ব সহকারে পড়বো, হ্যাঁ। আমরা এই চ্যাপ্টারের ওএম এর যে গুরুত্ব সহকারে পড়বো টপিকসটা, সেটা হচ্ছে যে অর্গানাইজেশন ম্যানেজমেন্টে বেশ কিছু টপিকস আছে। তো এর মধ্যে আপনার হচ্ছে প্রতি বছর প্রায় এই চ্যাপ্টার থেকে এক সেট প্রশ্ন থাকেই, হ্যাঁ। তো এবারও আসার সম্ভাবনা এই চ্যাপ্টার থেকে। মেইনলি ব্যবসা পরিবেশ বা বিজনেস ইনভায়রনমেন্ট আমরা খুব ভালো করে পড়বো। এই বিজনেস ইনভায়রনমেন্ট থেকে প্রতি বছর প্রশ্ন আসে, তাই বিজনেস ইনভায়রনমেন্ট রিলেটেড যে কোনো প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বো। আর আমরা যেহেতু প্রশ্ন অলরেডি আপনাকে কমাই দিয়েছি 20টা, মানে সাজেশন করে দিয়েছি, সো আর বললেন না যে ভাই সাজেশন করে দেন, এবং আমরা প্রথম থেকে আপনাকে 3 স্টার 2 স্টার 1 স্টার করে দিয়েছি। সো এর বাইরে আর কোনো কিছু করা লাগবে না। এমন না যে আপনাকে টাইম স্মার্টের মতন এখন 200 টাকা দিয়ে একটা বই বিক্রি করছি, ফের আবার 1 মাস পর বলবো যে ভাই এখন সাজেশন নেন, এখন ওয়ান নাইট রিভিউ নেন, কুইক রিভিউ নেন। এত কিচ্ছু দরকার নাই, শুধু খালি এই হ্যান্ড নোটটা ফলো করেন। প্রথম থেকেই সাজানো গোছানো পড়েন, ওই পরীক্ষার 10 দিন আগে ফের রিভিউ টিভিউ এগুলো কোনো দৌড়াদৌড়ির দরকার নেই। প্রথমেই কমাই দিছি, প্রথম থেকেই প্ল্যান করে পড়েন। 5-6 দিন আগে উল্টাপাল্টা পড়ে লাভ নেই। তো এখন কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ আমরা পড়বো, ফর্মাল এবং ইনফর্মাল অর্গানাইজেশন, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এই কয়টা টপিকস এখান থেকে খুব বেশি আসে। আর আমরা বললাম যে অর্গানাইজেশন ইনভায়রনমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, তাই অর্গানাইজেশন ইনভায়রনমেন্টটা আমরা ভালো করে পড়বো আর কি। প্রশ্ন কমাই দিছি, প্রশ্ন সাজেশন করে দিছি, ওখানে তো উল্টো প্রশ্ন বেশি করে দিছে 40টা, সেই তা আবার কোনো সাজেশন করে দেয় নাই। এখন চয়েস আপনার, আপনি সাজেশন ছাড়া বেশি বই পড়বেন নাকি সাজেশন সহ কম প্রশ্ন পড়ে পাশ করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আসেন আমরা হচ্ছে হলো জেআইবিবির অর্গানাইজেশন ম্যানেজমেন্টের মডিউল এ নিয়ে আমরা আলোচনা করব। মডিউল এর হচ্ছে ফান্ডামেন্টালস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব, হ্যাঁ। তো এইখানে প্রথম প্রশ্নটা আমরা বললাম যে ব্যবসা পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। ব্যবসা পরিবেশ কাকে বলে? ব্যবসা পরিবেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের উপাদানগুলো আলোচনা করো, অথবা একটা আর্থিক প্রতিষ্ঠানের সাধারণত বাহ্যিক পরিবেশের উপাদানগুলো কি কি, বা একটা প্রতিষ্ঠানের কর্ম পরিবেশের বিভিন্ন উপাদানসমূহ সংক্ষেপে আলোচনা করুন। উক্ত উপাদানগুলোর মধ্যে কোনগুলো আর্থিক সেবা খাতে পরিলক্ষিত হয়। মানে ওএম সহ সব সাবজেক্টেরই একই প্রশ্ন ঘুরে ফিরে অনেক হয়, বুঝছেন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ওই প্রশ্নের উত্তর, মানে একটা উত্তর দিয়ে আপনি 5-6টা প্রশ্ন কভার করতে পারবেন, এটাই করতে পারে না অনেকে। এই জন্য অনেকের বইয়ে প্রশ্ন আবার অনেক বেশি হয়ে যায়। ওরা একটা উত্তর দিয়ে 5টা প্রশ্ন কভার করবে, কিন্তু ওরা 5টা প্রশ্নই 5টা উত্তর করতে যায়। সো এটাও আপনাদের জন্য তখন মাথা বেশি ভারী হয়। আচ্ছা, এখন ব্যবসায় পরিবেশ কাকে বলে আমরা বলি। ব্যবসা পরিবেশটা হলো এমন একটা বিষয় যেখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের গঠন কিরকম হবে, পরিচালনা কিরকম হবে, কার্যকারিতা কিরকম হবে, নিয়ন্ত্রণ, এগুলো সব কিছু কিছু আহ, বিষয় আছে যেগুলোর অভ্যন্তরীণ এবং বাহ্যিক উপাদান আছে, যেগুলোকে ব্যবসাকে সরাসরি ডিরেক্ট অথবা ইনডিরেক্ট ভাবে সে প্রভাব করবে, এই একটা ইফেক্ট ফেলাবে ব্যবসার ক্ষেত্রে। সেটাকে আমরা ব্যবসা পরিবেশ বলি। এখন মূলত আমরা হচ্ছে আহ, একটা ব্যবসা কিন্তু একটা অঞ্চল বা নির্দিষ্ট এলাকায় গড়ে ওঠে, এবং ওই এলাকার কিন্তু এক ধরনের জলবায়ু বা একটা দেশের এক এক ধরনের আবহাওয়া আছে, এক এক ধরনের শিক্ষা ব্যবস্থা, কালচার, ইকোনমি, এগুলোর উপর নির্ভর করে কিন্তু ব্যবসার
আহ, পরিবেশের উপর প্রভাব ফেলে। সো ব্যবসা পরিবেশকে মোটা দাগে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে বলে ইন্টারনাল এনভায়রনমেন্ট মানে অভ্যন্তরীণ উপাদান, আরেকটাকে বলে এক্সটার্নাল উপাদান বা বাহ্যিক উপাদান। তাহলে এই যে ব্যবসা পরিবেশের উপাদান, যেটাকে আমরা বলতেছি মাইক্রো বা ইন্টারনাল এনভায়রনমেন্ট, তাহলে এই নাম শুনেই আপনি বুঝতে পারছেন যে ইন্টারনাল মানে কি। মানে আপনার হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ, অর্থাৎ ব্যবসার একটা ভিতরের, হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যেসব উপাদান আছে সেগুলোকে আমরা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলবো। এবং এই এনভায়রনমেন্টগুলো ব্যবসার পরিবেশের ভিতরে আছে যেহেতু, ব্যবসার প্রতিষ্ঠানের ভিতরে যেহেতু আছে, এরা সরাসরি প্রভাব বিস্তার করে। তাহলে সেগুলোর সমন্বয় হলো ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশ। এখন ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশ কি কি উপাদান, যেমন মালিক বা শেয়ার হোল্ডার আমরা জানি। এখন একটা ব্যবসার শেয়ার মালিকদের আমরা শেয়ার হোল্ডার বলি। এখন মালিক বা শেয়ার হোল্ডারটা যেরকম ভাবে চলবে বা চাইবে সেইভাবে তো ব্যবসা পরিচালিত হবে, তাই না? আপনি দেখেন এক একটা ব্যাংকের কালচার বা অর্গানাইজেশন কিন্তু এক এক রকম। ইসলামী ব্যাংকের কালচার বা অর্গানাইজেশন একরকম, ট্রাস্ট ব্যাংকের একরকম, আবার সরকারি ব্যাংকের একরকম। তাহলে এই যে ব্যাংকের মালিক টু মালিক প্রকার ভেদে তার ইচ্ছা অনুসারে বা সে কিরকম চায় সেই অনুসারে সরকার মানে তার ব্যবসার কার্যক্রমটা পরিচালিত হয়। তাহলে মালিক তো ব্যবসার অভ্যন্তরীণ, সো সরাসরি সে ব্যবসার পরিবেশকে প্রভাবিত করবে। পরিচালনা পর্ষদ কি আমরা বলি, পরিচালক মণ্ডলী শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠান পরিচালনা করবে। যারা বোর্ড অফ ডিরেক্টরস, তারা তাদের আপনি জানেন যে বোর্ড অফ ডিরেক্টরস হিসেবে আপনাদের ব্যাংকগুলোতে এক একটা ব্যাংকের এক একটা বোর্ড অফ ডিরেক্টরস, এবং বোর্ড অফ ডিরেক্টরসের চিন্তা ভাবনাগুলো সে কোন ধরনের চিন্তা ভাবনা লালন করে সেটাই তো সে তার কোম্পানিতে বা তার ব্যাংকে কিন্তু সেটার প্রভাব ফেলাবে। এখন এবং সেই অনুসারে কিন্তু ব্যবসাটা পরিচালিত হবে। সরাসরি প্রভাব ফেলবে বোর্ড অফ ডিরেক্টরস। শ্রমিক কর্মীদের নিজ দায়িত্ব পালনে আন্তরিকতা এবং প্রতিষ্ঠানের নিয়ম নীতির প্রতি আনুগত্যতা অভ্যন্তরীণ পরিবেশকে প্রভাবিত করে। আপনার ব্যাংকে বা ব্যবসা প্রতিষ্ঠানে যেসব এমপ্লয়ি আছে তারা কিরকম চিন্তা ভাবনা করতেছে সেটাও কিন্তু ডিরেক্ট আপনার বিজনেস এনভায়রনমেন্টে প্রভাব পড়বে। কারণ তারা ঠিকমতো কাজ না করলে আপনি যতই গোল সেট আপ করেন না কেন, আপনার কোম্পানি বা আপনার ব্যাংক লক্ষ্য অর্জন করতে পারবে না। সো তাদের ইচ্ছা অনিচ্ছা, তাদেরকে কিরকম আপনি সুবিধা অসুবিধা দিচ্ছেন তার উপর নির্ভর করে আপনার বিজনেসের গোল হবে। তারপর শ্রমিক সংঘ আমরা জানি যে বড় প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার জন্য এবং বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণের জন্য শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করে। সো তাদের একটা সিদ্ধান্ত প্রভাব ফেলবে। কালচার অব দ্য অর্গানাইজেশন, প্রতিষ্ঠানের দীর্ঘদিন ধরে কি ধরনের মূল্যবোধ নিয়ম নীতি ধারণা পালন করে তার উপর হবে। দেখেন আপনি হ্যাঁ, আহ, কি বলে, ইসলামী ব্যাংকগুলোর, শরিয়া ব্যাংকগুলোর কালচার একরকম, ট্র্যাডিশনাল ব্যাংক বা অন্য ব্যাংকগুলোর কালচার একরকম। তারপর আপনি যদি বলতে পারেন যে আমরা বড় বড় কোম্পানি হয়তো বা নেসলে বা ইউনিলিভারের কালচার একরকম হবে, আবার প্রাণের কালচার একরকম হবে, আবার টেকনোলজি রিলেটেড কোম্পানির কালচার একরকম হবে। সো এই যে প্রতিষ্ঠানের যে কালচারগুলো সেটাও কিন্তু ব্যবসার পরিবেশকে প্রভাবিত করবে। তারপর প্রতিষ্ঠানে আপনি কিরকম সুযোগ সুবিধা দিচ্ছেন, প্রতিষ্ঠানের তো প্রযুক্তি কিরকম আছে। যদি আপনি হাই লেভেল প্রযুক্তি দেন তখন তাহলে আপনার কি হবে, কাজগুলো সব অটোমেশন হবে, কাজগুলো দ্রুত হবে। আপনার অফিসের কিরকম ইনভায়রনমেন্ট, আপনার অফিসে এসি লাগানো থেকে শুরু করে আম, কি বলে আরো বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধাগুলো, আমরা টেকনোলজি রিলেটেড অফিসগুলো কি দেখি যে অফিসে আসলেও তারা এমন ইনভায়রনমেন্ট ক্রিয়েট করছে যে অফিসে একপাশে খেলাধুলার যে রিক্রিয়েশনের জন্য সুযোগ সুবিধা রাখছে। তো এইরকম প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা কিন্তু আপনার একটা ব্যবসায়ের লক্ষ্য অর্জনে সরাসরি কিন্তু ইফেক্ট ফেলবে। আর প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটাও তো আপনার সরাসরি ইফেক্ট ফেলবে। তো যাই হোক, এখন আমরা আসেন যে প্রতিষ্ঠানের সামষ্টিক বা বাহ্যিক পরিবেশ, ম্যাক্রো বা এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তো এটা হচ্ছে প্রতিষ্ঠানের বাইরের উপাদান, যেই উপাদানগুলো আপনার প্রতিষ্ঠানকে সরাসরি বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করবে সেগুলোর সমষ্টিকে আমরা ব্যবসায়ের বাহ্যিক পরিবেশ বলি। হ্যাঁ, তো ব্যবসার ইন্টারনাল এনভায়রনমেন্ট তো আমরা জানলাম, বাহ্যিক পরিবেশেরও বেশ কিছু প্রভাব আছে। সেই উপাদানগুলো কি হলো, উম, এখন ব্যবসার বাইরের পরিবেশটাকে সবচেয়ে বলা হয় ক্রেতা। এই কাস্টমার বা কনজিউমার্স হচ্ছে আপনার চূড়ান্তভাবে কোনো কিছু ভোগ বা ব্যবহার করে উপযোগ নিঃশেষ করা ব্যক্তিকে ভোক্তা বলে। এই কাস্টমার্সই কিন্তু একটা ব্যবসাকে উঠাতে পারে, আবার একটা ব্যবসাকে নামাইতে পারে। কাস্টমারকে কি বলে, রাজা বলে। তো আপনি যদি এই ক্রেতা বা ভোক্তা পণ্য না কেনে তাহলে ব্যবসার উৎপাদন কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং কাস্টমারের কিন্তু বিশাল প্রভাব আছে বলেই আপনি দেখেন যে প্রাইভেট ব্যাংকে আপনি এমন এনভায়রনমেন্ট করছেন যে কাস্টমার আসলে আপনি তাকে স্যার স্যার বলা বা
থেকে শুরু করে তার জন্য চা দেওয়া থেকে শুরু করে অনেক কিছু কিন্তু আপনি দিচ্ছেন, কারণ আপনি তারপর আবার যে ক্লায়েন্টটা আপনার বড় ধরনের ডিপিএস রাখছে তাকে কিন্তু আপনি আলাদা, বা যে বিজনেসম্যান আপনার সাথে খুব ভালো ব্যবসা করতেছে এবং রেগুলার তার ঋণ পরিশোধ করা থেকে শুরু করে অনেকগুলো ডিপিএস করছে, তাকে কিন্তু আপনি ওই পুরাতন ক্রেতাকে ধরে রাখার জন্য কিন্তু আপনি অনেক কিছুই করেন। সো আমরা কিন্তু কাস্টমারদেরকে ধরে রাখার জন্য আমরা মানে এক একটা কোম্পানি বা এক একটা ব্যবসা বিভিন্ন রকম পরিকল্পনা করে, কারণ কাস্টমারই দিন শেষে আমাকে প্রফিটের দিকে দিবে আর কি। তারপর প্রতিযোগী, আমার বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় সমগোত্রীয় ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা এটা একটা সাধারণ ব্যাপার। প্রত্যেকটা যেমন আমরা যদি বলি যে টেকনোলজির গ্রামীণ ফোন বলেন বা কি বলে বাংলা লিংক বলেন বা এয়ারটেল বলেন, এই যে একই রিলেটেড ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতার কি একটা প্রভাব ফেলে না? প্রতিযোগিতা যদি কোনো প্রোডাক্টের দাম কমায় বা একটা জিনিস ভালো সুবিধা দিচ্ছে, তখন আরেকজন কি করে, তখনও সেও কমাইতে চায় বা তার চেয়ে ভালো প্রোডাক্ট কিভাবে দেওয়া যায়। সো এই প্রতিযোগিতা তো এইভাবে কাজ করে আর কি। তারপর পণ্য সরবরাহকারী, আহ, পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাঁচামাল বা পণ্য সরবরাহ করে। উম, আমার যে সাপ্লায়ার, তাহলে আমি তো সাপোজ একটা জিনিস মনে করেন যে প্রাণ কোম্পানি প্রাণ জুস উৎপাদন করে, তাহলে প্রাণ জুস উৎপাদন করতে গেলে তার কি লাগবে, আম লাগবে, তাহলে আম সে কার কাছ থেকে নিবে? আহ, প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছ থেকে নিবে। তো এই কৃষকরা যদি তাকে ঠিক মতো আম টাইম মতো না দিতে পারে, তাহলে তো সে আপনার জুস উৎপাদন করতে পারবে না। সো সাপ্লায়ার তো একটা বিশাল বড় ব্যাপার, যে র ম্যাটেরিয়াল সাপ্লায়ার আমাকে যদি ঠিক টাইমে না দেয়, তাহলে আমি পণ্যটা উৎপাদন করতে পারবো না বা বাজারে ঠিক টাইম মতো নিয়ে আসতে পারবো না। আর বাজারে আপনার একটা প্রোডাক্ট যদি আপনি ঠিক টাইম মতো না নিয়ে আসতে পারেন, ওই মুহূর্তে যদি কম্পিটিটর আপনার আগেই প্রোডাক্ট নিয়ে চলে আসতে পারে, তখন কি হবে? স্বাভাবিকভাবে তখন আহ, সেই কম্পিটিটর মানে যিনি পরে নিয়ে আসতেছেন সে কিন্তু কিছুটা হলেও আহ, আপনার পিছিয়ে থাকবে। মধ্যস্থ ব্যবসায়ী আমরা জানি যে মাঝখানে কিছু মিডিল ম্যান হিসেবে অনেকে দালাল হিসেবে কাজ করে। হ্যাঁ, মধ্যস্থ ব্যবসায়ী উৎপাদনকারী এবং ভোগকারীদের মধ্যে পণ্যদ্রব্য বিক্রি বা বন্টনের কাজে সহায়তা করে। অনেক সময় আমরা বলি না যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং, কিছু ব্যাংক আছে যে আপনার মাঝখানে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন না করবেন এই ব্যাপারে ডিসিশন করে দেয়, বা শেয়ার বিক্রি বা শেয়ার আপনি কোম্পানি আপনার ব্যাংকের মাধ্যমে আমরা শেয়ার ক্রয় বিক্রয় করি অনেক সময়, তাহলে এই যে মাঝখানে ব্যাংক আবার ভাড়া হিসেবে কাজ করে কিছু টাকা ইনকাম করে। ঋণদাতা, তো ঋণদাতাও তো প্রভাব ফেলে। আমরা এই যে ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন সময় তার আহ, ব্যবসাটা রানিং করার জন্য কি ওয়ার্কিং ক্যাপিটাল দরকার পড়ে, তখন স্বাভাবিকভাবে সে কি যায়, ব্যাংকের কাছে যায়। তাহলে ব্যাংক আপনি কিন্তু অনেক সময় অনেক বিধিনিষেধ আরোপ করেন যে ভাই এটা এটা না হলে আমি ঋণ দিব না, অমুক তমুক। তাহলে আপনি কিন্তু একটা বড় ধরনের বাইরের প্লেয়ার হইলেও আপনি কিন্তু একটা প্রভাব ফেলেন ব্যবসার ক্ষেত্রে। সরকারি সংস্থা, গভর্নমেন্ট অনেক সময় বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন করে একটা জায়গায়। তো রুলস রেগুলেশনের উপর নির্ভর করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কি কিছু সুযোগ সুবিধা পায়। সো গভর্নমেন্ট এজেন্সির একটা বড় প্রভাব আছে, অনেক সময় ট্যাক্স কমায় দেয়। আবার বিদ্যুৎ গ্যাস লাইন একটা এলাকায় সে দিতে পারতেছে কিনা, যদি না দিতে পারে তাহলে এটা একটা প্রভাব ফেলতেছে, আবার দিতে পারলে আরেকভাবে প্রভাব ফেলতেছে। সো এইভাবে আমরা একটু দেখে নিব, দেখলেই পারবো। আর কিছু জেনারেল ইনভায়রনমেন্ট আছে, সেগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি, যেমন প্রাকৃতিক পরিবেশ, কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, আয়তন, এগুলোর উপর গড়ে যেটা উঠবে সেটাকে প্রাকৃতিক পরিবেশ বলবো আমরা। এই প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করেও তো আপনি একটা বিজনেস হবে। দেখা যাচ্ছে যে নেদারল্যান্ডের জলবায়ু সবসময় শীতের বা শীতের কান্ট্রি, শীতের কান্ট্রিগুলোতে কি গরমের পোশাক বিক্রি হবে? সেখানে কিন্তু শীতের পোশাকই বিক্রি বেশি হবে। আবার আমাদের দেশে গরমের সময় এক ধরনের পোশাক হচ্ছে, শীতের সময় এক ধরনের পোশাক হচ্ছে। গরমের সময় কোকা কোলা বেশি বিক্রি হচ্ছে, আইসক্রিম বিক্রি বেশি হচ্ছে। শীতের সময় কি হয় সেরকম পাহাড় অঞ্চলের মানুষের এক ধরনের খাবার, আবার নদ নদী মরুভূমির উপর এক ধরনের খাবার বা কালচার বা তার পোশাক আশাক পরার, তো সেই অনুসারে কিন্তু আবার ব্যবসাটাও চেঞ্জ হয়। তাহলে প্রভাব ফেলে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশে কি আয় সঞ্চয় মূলধন বিনিয়োগ অর্থ ঋণ প্রভৃতির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে সেটাকে অর্থনৈতিক পরিবেশ বলে। একটা দেশের কিন্তু আপনার আম, মানুষের পার ক্যাপিটা ইনকাম কীরকম, দরিদ্র দেশ না কি উন্নত দেশ, তাহলে ওটার উপর নির্ভর করে কিন্তু আপনার প্রোডাক্ট আসবে কার কীরকম, আপনি একটা প্রাইসিংটা কীরকম হবে সেই দেশের মানুষজনের উপর নির্ভর করেও কিন্তু হয় সেটা। দেখেন আপনি আমাদের দেশে কোক, আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে সে পার বোতল রাখতেছে কত, 20 থেকে 30 টাকা।
সেম কোক আপনি যখন আহ, আমেরিকাতে বা ইংল্যান্ডে যাচ্ছেন তখন কি 20 থেকে 30 টাকা হচ্ছে? তখন কিন্তু এর চেয়ে ডাবল হয়ে যাচ্ছে। বাট ওই কোকের ইংল্যান্ডের কোকের যে টেস্ট এবং আমাদের দেশের কোকের টেস্ট কিন্তু রাত দিন তফাৎ। হুম। সো আপনার কথা চিন্তা করে সে আহ, করতেছে আপনার কিরকম ইনকাম বা এরকম কোনো কিছু। তারপর সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ বলতে কি বলছে, সমাজে বসবাসরত যারা মানুষ আছেন তাদের উম, পরিবেশটা কিরকম সেই উপর নির্ভর করে আপনার কিন্তু একটা নির্ভর ফেলতেছে। আহ, ধর্মীয় পরিবেশ আপনার আহ, ওই এলাকায় ধর্মীয় বিশ্বাসগুলো কিরকম। হ্যাঁ, ক্লাস শেষে 1 ঘন্টা সময় লাগবে। এটা একটু দরজাটা ভেড়ে দিও। 1 ঘন্টা মতো সময় লাগবে আমার ক্লাস শেষে। উম, নিচে রেখে দিও, পুরোটা ভিড়ে দিও। আচ্ছা। তো বলছে যে যেমন দেখেন আপনার আহ, ইন্ডিয়াতে হিন্দু ধর্ম আছে, আমাদের দেশে মুসলিম ধর্ম আছে। সো ধর্মের উপর নির্ভর করেও কিন্তু আপনার বিজনেসের একটা প্রভাব ফেলবে। আবার যে দেশে খ্রিস্টান বড়দিন আছে তার উপর নির্ভর করে হবে। পূজার সময় কিন্তু এক ধরনের বিজনেস হচ্ছে, আমাদের ঈদের সময় এক ধরনের বিজনেস হচ্ছে। সো ধর্মীয় পরিবেশ একটা বড় প্রভাব ফেলবে। প্রযুক্তিগত পরিবেশ আপনার যে দেশটা প্রযুক্তিগততে অনেক এগিয়ে, হংকং বা চায়না, সেখানে এক ধরনের প্রোডাক্ট উৎপাদন বা প্রোডাক্ট বিক্রি হবে, আবার আমাদের দেশে হবে। আবার আপনি চিন্তা করতে পারেন যে এই যে প্রযুক্তিগত পরিবেশ বলতে আমাদের ইন্টারনেটের যখন ব্যবহার বেশি হচ্ছে, তখন কিন্তু এখন বিজনেসের প্রভাবটা আপনি দেখেন ফেসবুকে চলে আসছে বা অনেক কমার্স চলে আসছে। সো এই প্রযুক্তিগত ব্যাপারগুলো একটা ব্যবসাকে পরিবেশ ফেলবে। আমি রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বলতেছি, এই জিনিসগুলোই এখানে একটু রিডিং পড়ে নেবেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন আর কি। আর আইনগত পরিবেশ ব্যবসায় এখন দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচলিত বিভিন্ন আইনের সমন্বয়ে সৃষ্ট পরিবেশ হলো আইনগত পরিবেশ। এখন এক একটা দেশের কিন্তু শ্রম আইন, পরিবেশ আইন, শিল্প আইন একরকম থাকে। সো ওই দেশের আপনি যখন আহ, শিল্প ফ্যাক্টরি উৎপাদন করতে যাবেন তখন কিন্তু ওখানকার পরিবেশ আইন কিন্তু আপনাকে ভালো করে খেয়াল করতে হবে, বা শ্রম আইনে সেটা আছে কিনা। সো যদি আপনার আইনটা কি হয়, সহজ সরল হয়, তাহলে ব্যবসার যদি অনুকূল হয়, তাহলে আপনি কিন্তু দেশি বিদেশি উদ্যোক্তারা ব্যবসায় উৎসাহিত হয় এবং আহ, এতে ব্যবসায় প্রসারটা সহজ হয়। সো এই ছিল আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট। আমি একটু বেশি সময় দিলাম কারণ এই আপনারা তো দের তো বললাম যে বিজনেস এনভায়রনমেন্ট থেকে প্রতি বছর প্রশ্ন আসে, এই জন্য বিজনেস এনভায়রনমেন্টটা আমরা একটু সময় দিলাম। পরের কিছু কিছু প্রশ্ন আমরা দ্রুত যাব যেগুলো সহজ আর কি। এখন বলছে যে ডিসকাস দ্য ইনফ্লুয়েন্সেস অফ ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট অন বিজনেস। এই যে ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টের প্রভাবটা কি বিজনেসে, সেটা বলো। তো বলছে যে ব্যবসার উপর অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ। অভ্যন্তরীণ পরিবেশ আপনার হচ্ছে হলো মানব সম্পদ। যে অভ্যন্তরীণ যে মানব সম্পদ আছে, হিউম্যান রিসোর্স আছে, এই হিউম্যান রিসোর্স আমার কিরকম দক্ষ, স্কিল্ড, ট্যালেন্ট কিনা, তারা এক্সপিরিয়েন্স কিনা, তাহলে আহ, তারা কিন্তু আমাদের ব্যবসার লক্ষ্য অর্জনে সহায়তা ফেলবে ওই এমপ্লয়ীদের উপর। একজন স্কিল্ড এমপ্লয়ি যেরকম কাজ করবে, কম স্কিল বা এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি সেরকম কাজ করতে পারবে না। অর্থায়ন, ব্যবসার আর্থিক অবস্থা কি, ব্যবসা কি ঋণ ইজিলি নিতে পারতেছে কিনা, এগুলো কিন্তু একটা বড় সিদ্ধান্ত ফেলবে যে ব্যবসার ক্যাপিটালের অবস্থা কি, সে কি নিজে বেশি ক্যাপিটাল দিছে নাকি ঋণ করে ক্যাপিটাল বেশি নিচ্ছে। ব্যবসার পরিচালনা, ব্যবস্থাপনা যারা আছেন তাদের দক্ষতা কিরকম, নীতিমালা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কিরকম, মার্কেটিং, ব্যবসার মার্কেটিং দিকটা কিরকম, তাদের প্রোডাক্টের কোয়ালিটি কিরকম, ব্র্যান্ডিং কিরকম, বাজারজাতকরণের কৌশল কিরকম। শুধু আপনি আপনার কোয়ালিটি নাই কিন্তু আপনি বলতেছেন যে একবারই পাস করার প্রচেষ্টায় সফল হন, হ্যাঁ, গাদা গাদা প্রশ্ন পড়াচ্ছেন, তাহলে কি হবে? হবে না। আপনার তো কোয়ালিটি ঠিক করতে হবে। আচ্ছা, তারপর আপনার বলতেছে যে কার্যক্রম, উৎপাদন, সরবরাহ ব্যবস্থাপনা, গবেষণা উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির ব্যবহার ব্যবসায় দক্ষতা এবং লাভজনকতা নির্ধারণ করে। আর বাহ্যিক পরিবেশগুলো কি? বাহ্যিক পরিবেশ আপনার যেটা ওই যে অর্থনৈতিক পরিবেশে আমরা বলতেছি যে একটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সুদের হার, সুদের হার বেশি না কম, কারণ বেশি হইলে তখন তো সেই দেশের কি বলে ব্যবসা ঋণ নিতে পারবে না, ঋণ না নিতে পারলে ব্যবসা বাড়বে না। মুদ্রাস্ফীতি কিরকম, মুদ্রাস্ফীতি খুব বেশি হইলে প্রোডাক্ট কি বলে যারা উৎপাদনকারী তারা প্রোডাক্ট বেশি উৎপাদন করতে পারবে না। সো এরকমভাবে প্রভাব ফেলবে অনেক কিছুই। প্রযুক্তিগত ওই জিনিসগুলো বললাম, ইন্টারনেটের ব্যবহার কিরকম, আহ, গ্রাম পর্যায়ে ইন্টারনেট গেছে কিনা,
সামাজিক জনসংখ্যার গঠন, জীবনযাত্রার মান, ওই যে আমরা বললাম না যে আপনার পার ক্যাপিটা ইনকাম কিরকম, আপনার মূল্যবোধ কিরকম, আচরণ, ব্যবসার বাজার, গ্রাহকের চাহিদাকে প্রভাবিত করে, রাজনৈতিক সরকারের নীতিমালা আইন প্রণয়ন কিরকম, এই যে নতুন সরকার গঠন করতেছে তারা কি ব্যবসা বান্ধব করবে কিনা। সো এইরকম বিভিন্ন ভাবে তো করে, আইনি নিয়ম কানুন করতেছে। তারপর এই সরকার এসে ব্যাংক খাতে তারা কিরকম সংস্কার করবে, গভর্নরের কি চিন্তা ভাবনা দেখেন। সিম্পল জাস্ট 1.5 বছরে যে নতুন গভর্নর আসছে তার চিন্তা ভাবনার কারণে কিন্তু কত বড় প্রভাব ফেলে। আপনি ব্যাংকের দিকটাই দেখেন না, তার চিন্তা ভাবনার কারণে কি আপনার ব্যাংকগুলোকে সে একটা সমন্বয় ব্যাংক করে ফেললো। মানে এটা তো আবার ফের তা আরেকজন যে গভর্নর আসবে, মানে এই যে যেমন বোর্ড অফ ডিরেক্টরসে আমরা বললাম না যে পরিচালনা পর্ষদের কিরকম চিন্তা ভাবনা, নতুন যিনি গভর্নর আসবেন তার কিরকম চিন্তা ভাবনা হবে, নতুন অর্থমন্ত্রীর কিরকম চিন্তা ভাবনা হবে, সরাসরি কিরকম প্রভাব ফেলবে আপনি দেখতেছেন। প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত নিয়ন্ত্রণ, এগুলো তো প্রভাব ফেলবে। যদি বড় ধরনের বন্যা হয় তখন কি আপনার বিজনেস চলবে? আন্তর্জাতিক গুলো কি? উম, ওই যে যখন তেলের দাম কমতেছে, বৈশ্বিক অনেক কিছু বিষয়ের উপর আপনার ব্যবসাকে প্রভাবিত করবে না? সো এগুলো আপনাদের জানা আছে। আচ্ছা, ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে পার্থক্য কি খুব ভালো করে পড়বো আমরা। এবার তো ডিফারেন্স গুলো আসার আসবেই, বলেই দিছে। সো ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং এক্সটার্নাল পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা 2-3 লাইন করে পড়লেই হবে, আগে বেশি করে দেওয়া ছিল। ইন্টারনাল এনভায়রনমেন্ট আমরা কি বলছি, প্রতিষ্ঠানের ভিতরের বিষয়সমূহ, এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট প্রতিষ্ঠানের যে বাইরের বিষয়। ইন্টারনাল এনভায়রনমেন্ট প্রতিষ্ঠানের কিন্তু নিয়ন্ত্রণে থাকবে এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট কিন্তু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকবে না। হ্যাঁ, আচ্ছা। এখানে উদাহরণ দিয়েছে ইন্টারনাল এনভায়রনমেন্টের কারা কারা উদাহরণ, এক্সটার্নাল এনভায়রনমেন্টের কারা কারা উদাহরণ, এগুলো আমরা তো পড়লাম। সো এগুলো আপনারা দেখে নেবেন, খুব ইজিলি পারবেন। আচ্ছা। হুম। আচ্ছা, স্লাইডটা দেখা যাচ্ছে তো না? একটু মেসেজে জানাবেন। আচ্ছা, আনুষ্ঠানিক সংগঠন এবং অনুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য কি? ফর্মাল অর্গানাইজেশন এবং ইনফর্মাল অর্গানাইজেশন ভালো করে পড়তে হবে আমাদের। ফর্মাল অর্গানাইজেশন, জি আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে যে ফর্মাল অর্গানাইজেশনটা কি। নাম শুনেই দেখেন যে ফর্মাল অর্গানাইজেশন, আমরা অনেক সময় ফর্মাল ড্রেস বলি না, মানে কি, যেটার নীতিমালা নিয়ম কানুন একটা। ফর্মাল ড্রেস বলতে কি, আমাদের কিন্তু একটা ড্রেস কোড আমরা যেমন বলি, হ্যাঁ, সবকিছু সেরকম। ফর্মাল অর্গানাইজেশনেরও কিন্তু উম, আপনার কিছু নীতিমালা নিয়ম কানুন থাকবে যেগুলো লিখিত আকারে থাকবে। আর ইনফর্মাল অর্গানাইজেশন মানে অনানুষ্ঠানিক সংগঠন, এখানে নীতিমালা নিয়ম কানুন কোনো কিছু বাইরে যে যখন একটা অর্গানাইজেশন গড়ে উঠবে সেটা হলো ইনফর্মাল অর্গানাইজেশন। খুব সিম্পলি বলি যে একটা পাড়ার ক্লাব বা কোনো একটা পাড়ার একটা স্বেচ্ছাসেবী সংগঠন, সেগুলো হলো ইনফর্মাল অর্গানাইজেশন। সেগুলোর কিন্তু নীতিমালা নিয়ম কানুন ওইরকমভাবে লিখিত আকারে থাকে না, বাট ফর্মাল অর্গানাইজেশনের লিখিত আকারে থাকে। ফর্মাল অর্গানাইজেশনের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, আর ইনফর্মাল অর্গানাইজেশন লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারিত থাকে না। ফর্মাল অর্গানাইজেশন নীতিমালা নিয়মকানুন লিখিত আকারে থাকে, আর এদের নীতিমালা নিয়মকানুন লিখিত আকারে থাকে না। সো এইরকম ভাবে একটু উদাহরণগুলো, এই সরকারি প্রতিষ্ঠান, কোম্পানি, স্কুল, কলেজ, বন্ধুদের দল, খেলার দল, স্থানীয় ক্লাব ইত্যাদি। আর বাকিগুলো একটু রিডিং পড়ে নেবেন, পারবেন। কোনো এখানে আমরা খুব সহজে আপনাদের জাস্ট 2-1 লাইন করে করে দিয়েছি, এইভাবে দেখে নেবেন। যেমন ফর্মাল অর্গানাইজেশনের নীতিমালাগুলো লিখিত আকারে থাকে, আনুষ্ঠানিক সংগঠনের নীতিমালা মৌখিক আকারে থাকে। সো এরকম ভাবে দেখে নিলেই পারবেন আমার মনে হয়। আচ্ছা, ডিসক্রাইব দ্য এলিমেন্টস অফ ফর্মাল এবং ইনফর্মাল অর্গানাইজেশন। ফর্মাল এবং ইনফর্মাল অর্গানাইজেশনের এলিমেন্টগুলো কি কি? আচ্ছা, ফর্মাল এবং ইনফর্মাল অর্গানাইজেশন। ফর্মাল অর্গানাইজেশন আনুষ্ঠানিক সংগঠনের আমাদের উপাদানগুলো কি কি উপাদানে গঠিত হবে। ওই যে যেমন আমরা কিছুক্ষণ আগে গতবারই প্রশ্ন দেখলাম যে অর্গানাইজেশনের উপাদানগুলো কি কি এবং কিভাবে প্রভাবিত করে, আমরা পরে এটা দেখব। আচ্ছা, আনুষ্ঠানিক সংগঠনের উপাদান, প্রথমে নির্দিষ্ট গঠন। ফর্মাল অর্গানাইজেশন একটা নিয়মিত কাঠামো মেনে চলবে, কে কি করবে সেটা আগে থেকে ঠিক করা থাকে। যেমন ফর্মাল অর্গানাইজেশনে আপনি কিন্তু দেখবেন আপনাদের ব্যাংকেই তো একটা ফর্মাল অর্গানাইজেশন, সেখানে কিন্তু মানে কার কি কাজ এবং বড় থেকে জুনিয়র পর্যায়ে কিন্তু আছে। আমরা কি এসপিও, পিও, এসও এরকম ভাবে
কি পদ দিয়ে কাঠামো চলে আসতেছে না, বা ম্যানেজারের পর এই যে বিভিন্ন কাঠামো মানে চলতেছে, সেখানে কিন্তু নিয়ম এবং পদ্ধতি আপনার এখানে কিন্তু ব্যাংকে কাজ করতে হবে একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে, হ্যাঁ, একটা আপনার অফিসে শৃঙ্খলা থাকে, কথা বা নির্দেশ আদান প্রদান হয় একটা নির্দিষ্ট পথে, লক্ষ্যভিত্তিক। প্রতিষ্ঠান যেটা অর্জন করতে চায়, আপনার ব্যাংকের কিন্তু একটা লক্ষ্য আছে যে আমরা এই বছর এই প্রফিট অর্জন করতে চাই, বা এত ডিপোজিট কালেক্ট করতে চাই আমাদের ব্রাঞ্চে, এত ঋণ প্রদান করতে চাই এই খাতে। সো তখন আপনার ওই যেটা মূল লক্ষ্য, সেই লক্ষ্য অনুসারে আপনারা কার্যক্রম আহ, সেই লক্ষ্যটা অর্জন করার জন্যই সব কিছুকে ডিজাইন করে। আর আনুষ্ঠানিক সাংগঠনিক উপাদান কি? ব্যক্তিগত সম্পর্ক। এখানে বন্ধুত্ব আর কাছাকাছি সম্পর্ক নিয়ে দল গড়ে ওঠে। অনেকে অফিসের বাইরেও একে অপরকে চেনে, লিখিত কোনো নিয়ম নাই, একে অন্যকে চলে, যে কেউ যার সাথে খুশি কথা বলতে পারে, কে বড় কে ছোট এই হিসাব চলে না। এই যে যেমন গতকাল আমি, আপনারা দেখছেন কিনা, আমাদের গ্রামে একটা পিকনিক হচ্ছে, সেই পিকনিকে ওটা কিন্তু একটা অর্গানাইজেশন গড়ে উঠছে, এবং সেই পিকনিকে কি হচ্ছে, একটা কিন্তু এই যে ইনফর্মাল অর্গানাইজেশন, এবং সেখানে আপনি দেখবেন যে আপনি ওই ভিডিওটাতে আমার দেখবেন যে একটা ছোট বাচ্চাকে আমি জিজ্ঞেস করতেছি যে তোমাদের এখানে কি পিকনিকে এরকম রেগুলারই হয় কিনা, ওরা বলতেছে যে হ্যাঁ হয়। তাহলে ওখানে কিন্তু ছোট বড় সবাই আছে, এবং ওইখানে কাজ আপনি দেখবেন যে একজন বাবুর্চি রান্না করতেছেন, উনি মুরব্বী মানুষ। তো সবাই মিলেমিশে, মানে কোনো ইয়া নাই যে দলীয় বন্টন, এটা করবে ওই এটা করবে, ওইরকম কোনো কিছু নেই, এবং যে কেউ যে কারোর সাথে কিন্তু ইজিলি কথাবার্তা বলতে পারতেছে। সো এটা ইনফর্মাল অর্গানাইজেশন। মানসিক সাপোর্ট, এই যে যখন ওরা একসাথে সবাই মিলেমিশে আম, কিছু কাজ করতেছে, তারপর একসঙ্গে কোনো কিছু একটা জিনিস করতেছে, তাহলে তখন কিন্তু একে অপরকে এখানে কি করতেছে, সাহস এবং সহানুভূতি দিচ্ছে। আচ্ছা, ইনফর্মাল অর্গানাইজেশনের উইকনেসগুলো কি, দুর্বলতাগুলো কি কি, হ্যাঁ? ইজ ইনফর্মাল অর্গানাইজেশন নেসেসারি? আনুষ্ঠানিক সংগঠন কি আসলেই প্রয়োজন? এবং যুক্তি দাও, এটা আইবিপি টেক্সট বইয়ের কোয়েশ্চেন নাম্বার 1। আমরা, আচ্ছা, আমরা কিছু প্রশ্ন আমি এবার আরো সহজ করে দিয়েছি। তো তো এইটা আবার আমার খেয়াল হচ্ছে না, 2-3টা প্রশ্ন আমি স্লাইডে এটা ঠিকঠাক করছি কিনা। সো স্লাইড দেখে না পড়ে আমরা সরাসরি পিডিএফ দেখে পড়াই, কারণ আমি কিছু প্রশ্ন মানে আপডেট করে, মানে প্রশ্নগুলো যেন আপনাদের মুখস্থ সহজ হয়, সেগুলো এই জন্য আপডেট করি। সো আমি পিডিএফে চলে যাচ্ছি, স্লাইডে আমি কারণ বারবার এরকম ভাবে দেখা আমার সময়ও ছিল না, নাহলে আমি স্লাইডটা একটু আপডেট করে নিতাম, আগের স্লাইড রাখছি। কিন্তু প্রশ্ন ঠিক আছে, কিন্তু অ্যান্সার আমি চেঞ্জ করে দিই, যেগুলো যেগুলো কঠিন থাকে। সো আমি পিডিএফে চলে যাচ্ছি। এখন একটু আমাকে বলবেন যে পিডিএফটা দেখা যাচ্ছে কিনা, কারণ দেখা যাচ্ছে যে আমি স্লাইডে পড়ালাম কিন্তু অ্যান্সারটা আবার এখানে অন্যভাবে প্রশ্ন। একটু মেসেজ দিবেন যাচ্ছে, কি? দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো দেখা আমি যাচ্ছে। পিডিএফটা ইয়া করছি আপনাদের জন্য, একটু সরি। কিছু কিছু প্রশ্ন সেম থাকবে, কিন্তু বাট ওইটা আমার মনে নাই, হ্যাঁ, আমি সব পিডিএফ দেখে পড়াচ্ছি, একটু স্লাইড দেখে পড়ালে ভালো লাগে, বাট কি করব। আচ্ছা, আনুষ্ঠানিক সংস্থার দুর্বলতাগুলো কি কি, এবং এই যে ইনফরমেশন অর্গানাইজেশন কি আসলে প্রয়োজনীয়? তো আপনি দেখেন, অস্পষ্ট লক্ষ্য ও দিক নির্দেশনা, মানে ইনফরমাল অর্গানাইজেশনের কি করবে এটা স্পষ্ট কোনো দিক নির্দেশনা নাই, লক্ষ্য নাই। সো এটা তার উইকনেস। অনিয়ন্ত্রিত কার্যক্রম, এখানে নীতিমালা এবং নিয়ম কানুন নাই। তাহলে নীতিমালা এবং নিয়ম কানুন যদি না থাকে, তাহলে সেটাকে কিন্তু কন্ট্রোল করা টাফ হয়ে যায়। তারপর অস্পষ্ট কর্তৃপক্ষ এবং দায়িত্ব, কার কোনটা কাজ। ওই যে একটা পিকনিকে করতেছে ইনফরমাল অর্গানাইজেশন, মানে কে রান্না করবে, পরবর্তীতে কে খাবারটা বন্টন করবে, এগুলো কিন্তু কর্মীদের কর্তৃপক্ষ দায়িত্ব স্পষ্টভাবে কিন্তু বর্ণিত থাকে না। আর না থাকার কারণে ওখানে দেখা যায় যে কেউ কেউ কাজ এড়িয়ে যাচ্ছে। বাট আপনার ফর্মাল অর্গানাইজেশনে কিন্তু কার কি কাজ আপনি আগেই ভাগ করে দিচ্ছেন, সো কারো দায়িত্ব এড়ানোর আহ, ক্ষমতা নেই। তুমি ক্যাশ আসো, ক্যাশে কাজ করবা, তুমি কাস্টমার সার্ভিস আছে, কাস্টমার সার্ভিসে কাজ করবে। ব্যক্তিগত পক্ষপাত, ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভরশীলতা, ব্যক্তিগত পক্ষপাতের দিকে ধাবিত হতে পারে। হ্যাঁ, কারোর সাথে কারোর রিলেশনশিপ ভালো, তো বলতেছে যে তোমাকে এটা করা লাগবে না। অস্থায়িত্ব, নিয়মিত নীতিমালা এবং কাঠামোর অভাবে সংস্থার অস্থায়িত্ব দেখা দিতে পারে, সংস্থাটা না টিকতেও পারে। অনৈতিক কার্যকলাপের সম্ভাবনা, যেহেতু সেখানে নীতিমালা নাই, নিয়ন্ত্রণের অভাব, তখন এখানে অনৈতিক কার্যকলাপের সম্ভাবনাও বৃদ্ধি পেতে পারে। আমরা দেখি না যে অনেক সময় মানবিক সংগঠনের আড়ালে অনৈতিক কার্যকলাপ করতেছে। কমিউনিকেশন ব্রেকডাউনস, কমিউনিকেশন ব্রেকডাউনস বলতে কি, যখন ইনফর্মাল অর্গানাইজেশন হয়, ওই যে আপনারা যারা কি বলে বিজনেস কমিউনিকেশন সাবজেক্ট আছে, সেখানে কিন্তু একটা সেকেন্ড চ্যাপ্টারে আপনারা গ্রেপ ভাইন কমিউনিকেশন একটা পাবেন, হ্যাঁ। যে গ্রেপ ভাইন কমিউনিকেশন মানে কি, এই গ্রেপ ভাইন কমিউনিকেশনে ইনফর্মাল কমিউনিকেশনটাকে গ্রেপ ভাইন কমিউনিকেশন বলে কিন্তু। তো এই উম, যখন ইনফর্মাল কমিউনিকেশন হয় কি, গুজব বা ভুল তথ্য ছড়াছড়ি হয়, যে একজন আরেকজনকে গিয়ে গুজব ছড়াচ্ছে।
পরিবর্তনের প্রতিরোধ, অনানুষ্ঠানিক সংগঠনগুলো নতুন কোনো নিয়ম মানতে চায় না। আচ্ছা, অনানুষ্ঠানিক সংস্থার প্রয়োজনীয়তা আছে কিনা, আপনি বলবেন যে হ্যাঁ অবশ্যই আছে। না যদি এই পাড়ার ক্লাবগুলো বা রক্তের ধরে নেন কোনো ক্লাব বা স্পোর্টস ক্লাব যদি না থাকতো, তাহলে মানুষের মধ্যে কি সামাজিক বন্ধন থাকতো? সামাজিক বন্ধন গড়ে উঠছে। এই যে আমি গ্রামে আসলাম, সবার সঙ্গে কথাবার্তা হচ্ছে, এই যে আমার একটা সামাজিক বন্ধন গড়ে উঠতেছে, একটা রুট শহর থেকে আমি গ্রামে ফিরে আসতেছি। প্রত্যেকেরই উচিত গ্রামে বাবা মাদের কাছে, যাদের গ্রামে বেড়ে উঠছেন, গ্রামে আসা, কারণ আমাদের রুটকে তো আমরা ভুলতে পারি না। অভিযোজন যোগ্যতা, নিয়মকানুন অভাবে পরিবর্তনের সাথে দ্রুত খাপ খাওয়ানো সম্ভব হয়। অনেক সময় আমাদের এই যে একটা ইনফর্মাল অর্গানাইজেশনে কিন্তু ইনোভেশনটা বেশি হয়, কারণ সেখানে আপনাকে ধরা বাঁধা নিয়ম দেওয়া নেই। সো সেখান থেকে ইনোভেশন আইডিয়াগুলো আসে। সৃজনশীলতা, নিয়ন্ত্রণের অভাবে কর্মীদের সৃজনশীলতা বিকশিত হতে পারে। আবার অনেক সময় বলতেছে যে যেহেতু নিয়ন্ত্রণ না, এটা যদিও মানে অতটা লজিক্যাল না। আর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ইনফর্মাল অর্গানাইজেশন আপনি ডিসিশনটা এইখানে এইরকম না যে আপনি কি বলে আপনার ব্যাংকে কোন আপনার হেড অফিস একটা ডিসিশন দিবে আপনি নিতে পারছেন না, তাহলে এই হেড অফিস থেকে কবে আসবে আপনি জানাবেন, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে নিতে দেরি হয়ে যাচ্ছে। তো এত সিদ্ধান্ত নিতে দেরি করে ফেললে অনেক সময় ক্লায়েন্ট তো আপনার ওইটা বুঝবে না। হ্যাঁ, তাহলে আপনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এই জন্য আপনি দেখেন কিছু কিছু আপনাকে কিন্তু ওই যে লোন দেওয়ার ক্ষেত্রে বলে দিচ্ছে যে 10 লাখ পর্যন্ত তুমি নিজেই সিদ্ধান্ত নিবে, আর তোমাকে আমাকে আর আসতে হবে না 15 লাখ পর্যন্ত। কারণ আপনি ডিসিশন দিতে দিতে এত দেরি করে ফেললে ক্লায়েন্ট, আপনার তো মার্কেট কম্পিট করতে হচ্ছে, তখন আপনার এখানে দ্রুত লোন পাচ্ছে না, সে অন্য কোনো ব্যাংকে চলে যাবে। সো ওই যে কম্পিটিটরকেও কিন্তু চিন্তা করে আপনার ডিসিশন কিরকম প্রভাবিত হচ্ছে আপনি চিন্তা করতেছেন। কিছুক্ষণ আগে আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্টের কথা যখন বললাম। আচ্ছা, তারপর হচ্ছে সম্প্রদায়ের অনুভূতি। আনুষ্ঠানিক সংস্থা মানে একটা আর একটা সম্প্রদায়ের মধ্যে সহযোগিতামূলক গড়ে তোলে। সো এগুলো দেখে নেবেন, পারবেন একই জিনিস কর। আচ্ছা, একটা অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান কিভাবে একটা প্রতিষ্ঠানকে অনুকূল বা প্রতিকূলভাবে প্রভাবিত করে, বা একটা আনুষ্ঠানিক সংগঠনের সুবিধা অসুবিধা কি। এই যে কিছুক্ষণ আগে প্রথম প্রশ্নটা আমরা যেমন সরাসরি নাই, কিন্তু আপনি বানায় লিখতে পারবেন, যেটা 6 BPA তে আসছে, যে আহ, একটা সংগঠন, দুটা প্রচলিত সংগঠন কিভাবে আহ, এই যে, আচ্ছা আমরা আরেকটু পড়ে নিই তাহলে আপনারা দেখবেন এই প্রশ্নটা। আচ্ছা, এখন অনানুষ্ঠানিক সংগঠনের ইতিবাচক প্রভাব কি? ইনফর্মাল অর্গানাইজেশনের এখানে দলীয় চেতনা বাড়বে, দ্রুত যোগাযোগ করা যায়, সমস্যা সহজে মেটানো যায় কারণ নিজেরা নিজেদের মধ্যে কথা বলে, মানসিক সাহস যোগায়। আর ইনফর্মাল অর্গানাইজেশনের নেতিবাচক প্রভাব কি? এখানে গুজব ছড়তে পারে, একটা অর্গানাইজেশনের মধ্যে দলাদলি তৈরি হতে পারে, একজন আরেকজনের দলে যাইতে পারে, কর্তৃপক্ষের বিরোধিতা করতে পারে, কাজে ব্যাঘাত ঘটে অনেক সময়, কারণ এই ইনফর্মাল অর্গানাইজেশনে আড্ডা বেশি হয়, বন্ধুত্বপূর্ণ কথাবার্তা আপনার কাজের মনোযোগ নষ্ট করতে পারে। সো আমরা একটু দেখি যে কিছু কিছু প্রশ্ন আপনি কিন্তু বানায় লিখতে পারবেন। এই যে যেমন দেখেন, একটা সুষ্ঠু সাংগঠনিক কাঠামোর মৌলিক উপাদান সমূহ আলোচনা করুন, এটা সরাসরি ছিল। আর প্রচলিত সাংগঠনিক কাঠামোর সুবিধা এবং অসুবিধা ব্যাখ্যা করুন। তাহলে এই যে ইনফর্মাল অর্গানাইজেশনের সুবিধাগুলো অসুবিধাগুলো কি, এবং ফর্মাল অর্গানাইজেশনের সুবিধা এবং অসুবিধাগুলো কি, আপনি কিন্তু লিখে ফেলতে পারবেন। সরাসরি বলে নাই, কিন্তু একটু প্রশ্নটা ঘুরাই দিছে। সো এরকম ভাবে ইনশাল্লাহ 50 পেজ পড়লে কেউ এই পর্যন্ত ফেল করে নাই। হয়তোবা সে তার ঘাটতি ছিল, দ্বিতীয়বারে সে পাশ করছে, আর কেউ কেউ একবারে পাশ করে গেছে। 50 পেজে কাজ হইলে আপনার ওই কোন মেন্টর আসছে, ওই মেন্টরের 100 পেজ পড়তে গিয়ে আপনার 2 দিন মাত্র সময় পাচ্ছেন, মাথা মোটা আউলে ফেলতেছেন। দরকার আছে আপনি A+ পাবেন? দরকার আছে, এটার মধ্যেও তো আপনি A+ পাবেন যদি ঠিক মতো লিখতে পারেন। ওই প্রথম প্রচেষ্টায় পাস না, তখন দ্বিতীয় প্রচেষ্টায় পাস হয়ে যাবে, একবারে পাস করা লাগবে না। ওরা বলে একবারে পাস করবেন পড়লে। আচ্ছা, এবার আসেন আমরা এই যে কিভাবে এরকম আসে প্রশ্ন সেটা দেখাই দিলাম। হ্যাঁ, তিন ফর্মাল অর্গানাইজেশন গেল। এখন আসেন আমাদের অর্গানাইজেশন ক্লাইমেট গুলো কি, এবং অর্গানাইজেশন ক্লাইমেটের বৈশিষ্ট্যটা কি। অর্গানাইজেশন ক্লাইমেট অনেক সময় আসে, অনেক সময় আসে না। তো আমরা দেখি, তারপরও আমরা দেখবো। হ্যাঁ, এই যে এই প্রশ্নটা দেখেন, এই যে আদর্শ সাংগঠনিক কাঠামোর মৌলিক উপাদানসমূহ সংক্ষেপে আলোচনা করুন, দেখেন 6 BPA তে আসছে, সরাসরি আসছে। এটা কিন্তু এই যে 96 এবং 99তম বিপিএতে আমাদের আগের বছরেরই প্রশ্ন হুবহু আসছে, দেখেন। তাহলে এই চ্যাপ্টারটা 20টা প্রশ্ন পড়লে কিন্তু এই প্রশ্নটাও আপনি পাচ্ছিলেন। আবার কিভাবে এই যে আপনার আহ, উম, একটা অনানুষ্ঠানিক সংগঠনের সুবিধা অসুবিধা কি, ওই সরাসরি নাই, কিন্তু এটা সুবিধা অসুবিধাগুলো লিখলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসেন হুম, আমরা হচ্ছে অর্গানাইজেশনাল ক্লাইমেট পড়ি। অর্গানাইজেশনাল ক্লাইমেট বা সাংগঠনিক জলবায়ু বলতে কি, একটা প্রতিষ্ঠানের
এমপ্লয়িরা কিরকম চিন্তা ভাবনা করতেছে, তার অ্যাটিচিউড কি, তার মনোভাব কি, তার কাজের সমষ্টিটাই হচ্ছে হলো অর্গানাইজেশনাল ক্লাইমেট। এখন এই অর্গানাইজেশনাল ক্লাইমেট বিভিন্ন কিছু দ্বারা প্রভাবিত হয়। তো এর বৈশিষ্ট্যগুলো কি? আপনার এমপ্লয়ি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কি ধারণা করতেছে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এখন আপনার প্রতিষ্ঠান সম্পর্কে ভালো না খারাপ নির্ভর করবে আপনি কর্মীদেরকে স্যাটিসফাইড করতে পারছেন কিনা, আপনি কর্মীদেরকে ঠিকমতো বেতন দিচ্ছেন কিনা, আপনি কর্মীদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স দিতে পারছেন কিনা, অনেক কিছু বিষয়। কর্মীরা আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কেমন ধারণা করে তাও আপনার অর্গানাইজেশনাল ক্লাইমেটের একটা গুরুত্বপূর্ণ দিক। কর্মীরা কিরকম মনোভাব করতেছে, অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড, মানে সে স্যাটিসফাইড না হলে তো আপনার অর্গানাইজেশনের গোল, লক্ষ্য অর্জন হবে না। সো তাকে আগে স্যাটিসফাইড করতে হবে। এবং ওই জন্যই কি করতেছে ব্যাংকগুলো, আপনাকে ভালো বেতন দিয়ে আপনাকে কিন্তু রাখতেছে, প্রাইভেট ব্যাংকগুলো আপনাকে কিন্তু এসি রুম দিয়ে রাখছে। সো আপনি আগে স্যাটিসফাইড হবেন, তারপর দেন আপনি আপনার কোম্পানির লক্ষ্য বা গোল অর্জন করতে চেষ্টা করবেন। সো কর্মীদের কর্মক্ষমতা, সাংগঠনিক জলবায়ু কর্মীদের কর্মক্ষমতার উপর প্রভাব ফেলে। যদি আপনি ওই ভালো একটা এনভায়রনমেন্ট পান, আমরা কি বলি যে গুগল, তারপর ফেসবুকের কাজের এনভায়রনমেন্ট এবং অফিসের এনভায়রনমেন্টগুলোই অন্যরকম না? তারা খুব ফ্লেক্সিবল রাখছে এবং আম, অফিসের ভিতরেও কি করছে, মানে একটা জায়গায় জোন রাখছে যে স্পোর্টস করতে পারবেন আপনি। বাইরের দেশের এখন এরকম অনেকটা বলতেছে না যে কিছু সময় রেস্ট নিতে পারবেন, শুয়ে থাকতে পারবেন, এরকমও করে দিছে ব্যবস্থা যে আধা ঘন্টা রেস্ট নিয়ে আপনার কাজের মান বাড়বে। কর্মীদের ধরে রাখা, আপনার যদি ভালো পজিটিভ অর্গানাইজেশনাল ক্লাইমেট থাকে তাহলে সেখানে কাজ করতে চাইবে। দেখেন না অনেক সময় এমএনসি কোম্পানিগুলোতে কর্মীরা কাজ করতে চায়, ওই কোম্পানি ছাড়তে চায় না। অপরদিকে বা নতুন প্রতিভাবান এমপ্লয়িরাও ওই নেসলে বা আপনি টোবাকো কোম্পানি বা আপনাদের ভালো প্রাইভেট ব্যাংকগুলোতে জয়েন করতে চাচ্ছে। কিন্তু আবার লোকাল যে কোহিনুর কেমিক্যাল কোম্পানি বা আমি যদি বলি যে প্রাণ কোম্পানিতেও অনেকে আবার জয়েন করতে চায় না, কারণ কাজের প্রেশার বেশি। সো কর্মচারী বান্ধব আবার ওই অর্গানাইজেশনের কি বলে কর্মচারী বান্ধব কিনা, কর্মচারী বান্ধব না হলে তো সে ওই অর্গানাইজেশনে কাজ করতে চাইবে না। কর্মীদের কাজের স্বাধীনতা আছে কিনা। সো এই বিষয়গুলো দেখে নেবেন তাহলেই পারবেন। আচ্ছা, একটা ভালো সাংগঠনিক অর্গানাইজেশনাল ক্লাইমেটের কৌশলগুলো কি কি হবে? তাহলে কৌশল হবে যে সেখানে একটা স্পষ্ট লক্ষ্য এবং দিক নির্দেশনা থাকবে। কমিউনিকেশন, কার্যকর যোগাযোগ, ভালো একটা কমিউনিকেশন থাকতে হবে। যে আপনার উপর লেভেলের সঙ্গে আপনি যদি কমিউনিকেট করতে ভয় পান তাহলে তো আপনি অনেক ডিসিশনই নিতে পারবেন না, আপনার লক্ষ্য অর্জন করাই টাফ হয়ে যাবে। কর্মীদের অংশগ্রহণ, আপনি কোনো একটা ডিসিশন নিচ্ছেন তখন আপনি কর্মীদেরকে অংশগ্রহণ করাচ্ছেন কিনা, কারণ মানুষকে পার্টিসিপেট করালে মানুষ কিন্তু ওই কাজটা করতে চায়। সো সিদ্ধান্ত গ্রহণে মানুষের, কর্মীদের অংশগ্রহণ কিন্তু উৎসাহিত করা জরুরি। যখন মানুষ ডিসিশন মেকিংয়ে পার্টিসিপেট করবে তখন কিন্তু মানুষ আপনার কি মোটিভেট হবে, মোটিভেট হইলে তখন আপনার লক্ষ্য অর্জন করা সহজ হবে। তারপর আপনি এমন একটা অর্গানাইজেশন ক্লাইমেট করবেন যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস থাকবে। ন্যায্য এবং নিয়মিত মূল্যায়ন, আপনি সবাইকে সঠিকভাবে ইভালুয়েট করে ঠিক মতন রিমিউনারেশন দিবেন, বেতন দিবেন। রেগুলার প্রশিক্ষণ এবং উন্নয়ন দিতে হবে। প্রশিক্ষণ না দিলে, এই যে আপনাদের ব্যাংক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ রেগুলার করে, আপনি তারপর কি বলে ভালো কাজ করলে তাকে পুরস্কার দিচ্ছেন, সুস্থ কর্মপরিবেশ দিচ্ছেন, কর্মজীবনের ভারসাম্য, আপনি তাকে 6টার মধ্যেই কি করতেছেন, কাজটা কমপ্লিট করাচ্ছেন। সো এগুলো সব কিছুই আপনার একটা ভূমিকা রাখবে। আচ্ছা, এরপর আসেন সাংগঠনিক কাঠামো কি। একটি আদর্শ সাংগঠনিক কাঠামোর মৌলিক উপাদান সমূহ সংক্ষেপে আলোচনা করুন। ওই মৌলিক উপাদানগুলো আমরা যেগুলো পড়লাম ওগুলো লিখলেই হবে। এই যে সুষ্ঠু জলবায়ুর কৌশল এবং মৌলিক উপাদানগুলো সেম, এটা আলাদা কিছু নেই। আর সাংগঠনিক কাঠামো বা অর্গানাইজেশনাল কাঠামো হচ্ছে যে যে কাঠামোর ভিত্তিতে আপনার একটা একটা কর্মীদের মধ্যে নিয়মতান্ত্রিক সম্পর্ক গড়ে উঠবে, সেটাই হলো আপনার সাংগঠনিক কাঠামো। আচ্ছা, সাংগঠনিক কাঠামো কয় ধরনের? একটা হলো ফর্মাল অর্গানাইজেশন, আপনি কিছুক্ষণ আগে পড়লে জানেন। ফর্মাল অর্গানাইজেশন নিয়ে অনেক কিছু বললাম, সো এটা আমি আর আলোচনা করছি না। যেটা এই যে 97তম বিপিএতে আসছে এবং ফিফথ বিপিএতে আসছে। আরেকটা হলো লাইন অর্গানাইজেশন, মানে সরলরৈখিক সংগঠন। সরলরৈখিক সংগঠন মানে কি, এইখানে আপনার পাওয়ারটা ঠিক ঊর্ধ্বতন নির্বাহী থেকে ক্রমান্বয়ে অধস্তন কর্মীদের কাছে যেই আকারে আসবে সেটা হলো লাইন অর্গানাইজেশন। এটা হচ্ছে হলো ট্র্যাডিশনাল একটা অর্গানাইজেশনের রূপরেখা কাঠামো। আপনাদের ব্যাংকেও কি উপর থেকে নিচের দিকে আসতেছে না? সো বা আমরা আর্মিতে বলি যে আর্মি একটা লাইন অর্গানাইজেশন, কারণ এখানে কিন্তু চেইন অফ কমান্ড উপর থেকে ধীরে ধীরে নিচে আসতেছে। আর কিছু কিছু থাকে লাইন এবং স্টাফ অর্গানাইজেশন, সেখানে সংগঠনটা গড়ে উঠবে সরল, মানে উপর থেকে নিচের ধারাবাহিকভাবে গড়ে উঠবে।
এবং সেই সাথে ওরা আবার এক্সট্রা বিশেষজ্ঞ কর্মী নিবে। তো এই যে বিশেষজ্ঞ কর্মী নেয় কিসের জন্য, যে অনেক সময় যিনি সরল রৈখিকে বড় পদে আছেন, উনি ওনার ডিসিশন নিতে সুবিধার জন্য কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ যিনি, তাকে নিল। ওই বিশেষজ্ঞ তখন হয়তোবা বলবে যে স্যার এটার সুবিধা অসুবিধা বা এরকম এরকম মানে ব্রিফ করতে পারবে। তখন আহ, ওর কথা চিন্তা মানে ওর সহযোগিতা নিয়ে সে কিন্তু ডিসিশন নিতে সহজ হচ্ছে। যেমন আপনি এটা জিনিস চিন্তা করতে পারেন যে সরকারের ক্ষেত্রে মন্ত্রী কিন্তু একা একাই ডিসিশন নিতে পারে না, মন্ত্রীকে আবার ডিসিশন নিতে হেল্প করতেছে কে? সচিব। কারণ ওই বিষয়ে তো সচিব লেখাপড়া করছে এবং অনেক এক্সপার্ট বিষয়গুলোতে। তাহলে লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন হচ্ছে না? কার্যভিত্তিক সংগঠন, ফাংশনাল অর্গানাইজেশন। যখন আপনি কাজের প্রকৃতি অনুযায়ী বিভাগ তৈরি করে প্রতিটি বিভাগের দায়িত্ব দিচ্ছেন, তখন ফাংশনাল অর্গানাইজেশন। যেমন দেখেন একটা কোম্পানিতে আপনি কিন্তু উৎপাদন বিভাগ আলাদা করেন, বিপণন বিভাগ আলাদা করেন। আপনার ব্যাংকের ক্ষেত্রে আপনি কি করতেছেন, একটা রিমিটেন্সের কি বলে, ট্রেড ফাইন্যান্সের একটা বিভাগ করতেছেন, তারপর একটা লোন সেকশন আলাদা করতেছেন। সো এরকম ভাবে বিভিন্ন ভাগ করে যখন করতেছেন, সেটা ফাংশনাল অর্গানাইজেশন। কমিটি সংগঠন, কোনো একটা বিশেষ কাজ সম্পাদনের জন্য আপনি যখন কমিটি করে দিচ্ছেন, সেটা কমিটি অর্গানাইজেশন। আমাদের কলেজে অনেক সময় এই যে বিভিন্ন কি বলে, বিজয় দিবস উপলক্ষে একটা কমিটি গঠন করে দিচ্ছে, বা ইন্টারমিডিয়েটের ভর্তি করানোর জন্য একটা কমিটি গঠন করতেছে, তখন ওই কমিটির সদস্যরা যে কাজগুলো করতেছে সেটা কমিটি সংগঠন। আর ইনফরমাল অর্গানাইজেশন তো আপনারা পড়লেন, অনানুষ্ঠানিক সংগঠন। তারপর এই যে দেখেন সাংগঠনিক কাঠামোর সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করেন। এটা 99তম বিপিএতে এসে পাশে আমি 6 বিপিএ লিখে দিয়েছি কেন? ওই যে কিছুক্ষণ আগে 6 বিপিএতে লেখা ছিল না যে আপনার হলো দুটি প্রচলিত সংগঠনের সুবিধা অসুবিধা লিখুন। তাহলে আপনি কিন্তু আগের বছরের ওই যে ওই প্রশ্নটা, ইনফরমালের সুবিধা অসুবিধা এবং ফরমালের সুবিধা অসুবিধা লিখে দিলেই হবে। তাহলে এই কম প্রশ্ন পড়েই তো আপনার কমন পাচ্ছেন। দরকার কি আপনি 40টা প্রশ্ন পড়বেন? তাহলে এরকম ভাবে প্রতিটা চ্যাপ্টারে আপনাকে ডাবল পড়তে হবে মেন্টরের বই পড়তে গেলে, বা অন্য কি সুপার হ্যান্ড নোটস না কি বলে। ওই যে সাখাওয়াত একজন আছে, সে আপনার ওইরকম ভাবে বই বিক্রি করে কোনো সাজেশন টাজেশন দিবে না, পরে আপনারা চাইলে আবার বলবে যে আহ, উম, এটাই আমার সাজেশন। আর আমার এখানে তো আমি কম করে দিছি, আবার ফের পাশে 3 স্টার 2 স্টার 1 স্টার করে দিছি। আমি এমন না যে বই বিক্রি করার পর আপনি যদি সাজেশন চান তখন আবার বলে দেবো যে এটাই আমার সাজেশন। আমি তো প্রথমেই সাজেশন করে দিছি। আর ওরা প্রথমে আপনাকে বলবে না সাজেশন না আমার বই সাজেশন ভিত্তিক, পরে যখন নিতে চাইবেন তখন বলবে যে ভাই এটাই আমার সাজেশন। আচ্ছা, সাংগঠনিক কাঠামোর সুবিধা অসুবিধাগুলো কি? তাহলে ফর্মাল অর্গানাইজেশনে কি থাকে, দায়িত্ব এবং কর্তৃত্ব আপনি স্পষ্ট করে দেন, সিদ্ধান্ত দ্রুত নিতে পারেন। মানে আপনি ইনফর্মাল অর্গানাইজেশনের যেসব সুবিধা অসুবিধা তার উল্টে দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। এখানে কার্যকারিতা হবে, এখানে দক্ষতা বৃদ্ধি পাবে, আপনি লক্ষ্য পূরণ করতে সহজে হবে। আর অসুবিধা যেমন অনিয়মিততা, ফর্মাল অর্গানাইজেশনে অনেক কিছু নিয়ম টিয়ম থাকে, সেই নিয়মগুলোকে পরিকল্পনা চেঞ্জ করা টাফ হয়ে যাবে। ফর্মাল অর্গানাইজেশনের ব্যয় বৃদ্ধি। ফর্মাল অর্গানাইজেশন, আপনি একটা জিনিস চিন্তা করেন যে উম, আপনার কি বলে, ব্যাংকে আপনি আছেন, ব্যাংকে যতই আমরা বলি না যে কলিগ কখনো বন্ধু হতে পারে না, কলিগদের মধ্যে আপনার যে হৃদ্যতা। আর আপনি গ্রামে যান, আমি এই যে গ্রামে আসলাম, আমার এখানে কালকে একটা পিকনিক করলাম এই সংগঠনের মধ্যে, তাহলে এদের মধ্যে আমার যে রিলেশনশিপটা, আমার কলেজে বা এর আগে আমি যখন ব্যাংকে জব করছি তাদের মধ্যে কিন্তু রিলেশনশিপটা ওইরকম হবে না। সো আমার মধ্যে কিন্তু সেখানে একটা বিচ্ছিন্নতা থাকবে। এখানে সিদ্ধান্ত গ্রহণে ফর্মাল অর্গানাইজেশনে, কারণ ওই যে হেড অফিস থেকে আসার পরে আমি সিদ্ধান্ত নিতে পারছি অনেক সময়। সো সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে। সো এরকম ভাবে দেখে নিলে পারবেন এটা খুব বেশি। আচ্ছা, একটা অর্গানাইজেশন গড়ে তুলতে গেলে না অনেক কিছু নীতি নিয়ম আছে, এই নীতি নিয়মগুলো কিভাবে আমরা ফলো করব। সো এই নীতিগুলো আমি সংক্ষেপে একটু একটু করে বলতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, কেউ কিছু বলছেন? আচ্ছা, জি, দেখা যাচ্ছে। ও আচ্ছা, ওকে, জি দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে সাংগঠনিক কাঠামোর মূলনীতি কি, লক্ষ্যের নীতি। লক্ষ্যের নীতি বলতে কি, এই যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্যটা কি, এবং ওই লক্ষ্য অনুসারে কিন্তু আমার সংবিধান মানে সাংগঠনিক কাঠামোটা গড়ে তুলতে হবে। কারণ একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের লক্ষ্য একরকম আর বাণিজ্যিক প্রতিষ্ঠানের লক্ষ্য আরেক রকম। তারপর দ্বিতীয়ত বলতেছে যে কর্তৃত্ব ও দায়িত্বের সমতার নীতি, প্রিন্সিপাল অফ অথরিটি এবং রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আপনি যাকে আদেশ, মানে এই যে কর্তৃত্ব কাকে বলে, আদেশ দেওয়ার বৈধ ক্ষমতাকে কর্তৃত্ব বলে। মানে আপনি যে কেউ তো আদেশ দিতে চাইলেই পারবে না, তাকে আপনি সেই ক্ষমতাটা দিচ্ছেন কিনা। এবং সেই আদেশ দেওয়ার তো ক্ষমতা দিবেন। আবার যাকে, যে আদেশ দিচ্ছে, আমার ধরে নেন প্রিন্সিপাল বা আপনার ম্যানেজার স্যার যে আদেশটা দিচ্ছে, উম, এটা তার একটা কি বলে, বৈধ ক্ষমতা। এবং উনি আবার যাকে আদেশটা দিচ্ছে তাকে এমনভাবে আদেশ ওই দিবেন
তার ক্ষেত্রে দেখতে হবে যে আপনাকে ধরে নেন সে বললো যে এইটা তুমি করো, তাহলে আপনি এই কোনো কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন করার বাধ্যবাধকতা বা দায়বদ্ধতাকে দায়িত্ব বলে। তাহলে আপনাকে সে এমন কাজ মানে চাপিয়ে দিবে না যেটা আপনার কি বলে ক্যাপাবিলিটির বাইরে, বা আপনি সন্তোষজনকভাবে সম্পন্ন করতে পারবেন না। সো এই যে সে আদেশ যেটা দিবে এবং আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন কিনা এটার মধ্যে ব্যালেন্স রাখতে হবে। আচ্ছা, জোড়াময় শিকলের নীতি, প্রিন্সিপাল অফ স্কলার চেইন কি বলে? এই নীতি অনুযায়ী আপনার ব্যবস্থাপনার শীর্ষ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত আপনার কাজটা করবে। শ্রম বিভাজনের নীতি কি বলছে? শ্রম বিভাজনের নীতি বলছে উম, এই যে আপনি যোগ্যতা এবং দক্ষতা অনুসারে আপনি ভাগ করে দিচ্ছেন উৎপাদন বিভাগ, বিপণন বিভাগ, এরকম ভাবে। বিশেষায়নের নীতি, প্রিন্সিপালস অফ স্পেশালাইজেশন, এক একটা কি বলে কেউ কেউ কিন্তু নির্দিষ্ট বিষয়ে মানে তার দক্ষতা বেশি আছে। ধরে নেন কেউ ক্রেডিট, আপনার ঋণ সেকশনে সেই তুখোড়, তাকে তো আপনি ঋণ সেকশনেই রাখবেন। আবার কেউ যদি আপনার কি বলে বৈদেশিক ট্রেড ফাইন্যান্সে ভালো হয়, তাহলে আপনি কিন্তু তাকে রেমিটেন্স বা ট্রেড ফাইন্যান্সের ওই সেকশনে রাখতেছেন। সো প্রিন্সিপাল স্পান অফ সুপারভাইজেশন কি? এটা হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে নিয়োজিত ব্যবস্থাপকরা সরাসরি কতজন অধস্তনের কাজ তত্ত্বাবধান করবেন। আপনার ম্যানেজার কতজনকে তত্ত্বাবধান করবেন সেটা কিন্তু একটা উল্লেখ করে দিছে, কতজনকে সে সুপারভাইজ করবে। আপনার ম্যানেজারের উপরে যে আসে সে কতজনকে সুপারভাইজ করবে, এইভাবে করে কিন্তু সংগঠনকে ভাগ করছে। প্রিন্সিপালস অফ ব্যালেন্স, ব্যালেন্স থাকবে। প্রিন্সিপালস অফ ফ্লেক্সিবিলিটি, মানে আমি নিয়ম নীতিগুলো এমন রিগিড করে দিব না, ফ্লেক্সিবল থাকবে যেন যে কোনো পরিস্থিতিতে আমি খাপ খাওয়ানোর জন্য সংশোধন করতে পারি বা পরিবর্তন আনার সুযোগ করতে পারি। সরলতা ও স্পষ্টতার নীতি, প্রিন্সিপালস অফ সিম্পলিসিটি অ্যান্ড ক্লারিটি থাকবে। প্রিন্সিপালস অফ এক্সেপশন থাকবে। ব্যবস্থাপনার কাজে কোনো ভুল হওয়ার আশঙ্কা দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরাসরি সহযোগিতা এবং হস্তক্ষেপ করলে তাকে ব্যতিক্রমের নীতি বলে। প্রিন্সিপালস অফ ইকোনমি, আপনি আহ, কারণ আপনি জানেন যে একটা বড় প্রতিষ্ঠান হিসেবে আপনার খরচের দিকটাও খুব ভালো করে খেয়াল করতে হবে। উম, একটা ব্যবসা প্রতিষ্ঠান সবসময় কি করে যে তার লক্ষ্যটা ম্যাক্সিমাইজ করতে চায়, তার লক্ষ্য ম্যাক্সিমাইজ, লক্ষ্য না সরি, প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে চায়। তাহলে প্রফিটটা ম্যাক্সিমাইজ তখনই করতে পারবে যখন খরচটা সে কম করবে। এইরকমভাবে আপনি হায়ারার্কাল বা মেকানিস্টিক স্ট্রাকচার এবং অর্গানিক স্ট্রাকচারের মধ্যে পার্থক্যটা কি? হায়ারার্কাল স্ট্রাকচার মানে হায়ারার্কি, মানে এটা এখানে নির্দিষ্ট নিয়ম এবং অনেক ধাপ থাকবে। হায়ারার্কি মানে কি উচ্চ থাকে না, সিদ্ধান্ত নেওয়া হয় উপরের লেভেল থেকে। আর এখানে অর্গানিক যেটা, এখানে সিদ্ধান্তটা টিম ভিত্তিক ভাবে ভাগ করে নেওয়া হয়। এটা নমনীয় গঠন, ধাপ কম থাকে, আর এখানে ধাপ বেশি থাকে। এভাবে দেখে নেবেন। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই যে 97 বিপিতে আসে, 5 বিপিতে আসে, 6 বিপিতে আসে। এবং আপনি কিভাবে কাজের জীবনের মান উন্নত করতে পারবেন, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ আপনি কিভাবে ডেভেলপ করবেন, এই যে 6 বিপিতে আসে। এবং আইবিবি টেক্সট বইয়ের কোয়েশ্চেন নাম্বার 7 হুবহু আইবিবি টেক্সট বই থেকে আসে। কারো বইয়ে আপনি বাজারের মেন্টর বা সুপার হ্যান্ড নোট বা টাইম স্মার্ট কারো বইয়ে এরকম আইবিবি টেক্সট বইয়ের নাম্বারটা উল্লেখ করে দেয়নি। বাট আইবিবি টেক্সট বই তো খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে সরাসরি এইভাবে আসে। হ্যাঁ। সো কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফটা বলতে কি বোঝায় যে আপনার সামগ্রিক সুস্থতা এবং সন্তুষ্টি, কর্মচারীরা তাদের কাজের পরিবেশে কিরকম ভাবে কিরকম অনুভব করে। এখানে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ বলতে কর্মীদের ফিজিক্যাল, মেন্টাল এবং মানসিক হেলথ এগুলো পুরোপুরি আসবে, এবং তারা তাদের আপনার সামগ্রিক কাজের প্রতি সন্তুষ্ট কিরকম, পরিপূর্ণ কিরকম, এগুলো সবগুলো কিন্তু কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফের মধ্যে আসবে। এখন কিভাবে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ উন্নতি করা যায়, এটাই যেমন দেখেন এটা সরাসরি 6 বিপিএতে আমাদের কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফটা কিভাবে আসছে। আমি একটু প্রশ্নটা আপনাদের দেখাচ্ছি। এই যে কর্মজীবনের গুণগত মান সংজ্ঞায়িত করুন, এটাই হচ্ছে হলো কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। এবং এই যে একটা ব্যাংকের পরিবেশে কর্মজীবনের মান উন্নয়নের জন্য মূল কৌশলগুলো আলোচনা করুন। হুম। এবং কর্মজীবনের গুরুত্বটা কি, তাহলে ব্যাংকের কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফটা কিভাবে ডেভেলপ করবেন সেটা বলছে। তো এখন এইখানে আমরা একটা জিনিস দেখি যে এই প্রশ্নটা, এইখানে কিন্তু আপনার সরাসরি ব্যাংকের কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ কিভাবে উন্নত করবেন বলা নাই, বাট কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ সামগ্রিকভাবে যেটা ব্যাংকের ক্ষেত্রেও তাই হবে। এখানে আপনার প্রশ্নটা কি ছিল, আপনি কিভাবে কাজের জীবনের মান উন্নত করতে পারবেন বা কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ আপনি উন্নত করতে পারবেন বা বা কর্মজীবনের। তাহলে এখানে কিন্তু কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফের বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, সরাসরি দেওয়া নাই। তাহলে আপনি এই পয়েন্টগুলোই কি ব্যাংকের কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ উন্নতি করার ক্ষেত্রে দিতে পারবেন না? ইশতেক ভাই, আপনি কি আছেন? জি ভাই, আসি।
এই যে প্রশ্নগুলো কিভাবে ঘুরায় দেয়, সেম জিনিসই কিন্তু দেখেন। এবং এই যে 97, এটা এমন না যে আমি এবার ইনক্লুড করছি, মানে আপনি মানে অনেকে বলতে পারেন যারা নতুন যে স্যার মনে হয় এবার ইনক্লুড করছে। নো, এই যে 97 এবং পঞ্চম বিপি এবং আইবিপি টেক্সট বইয়ের প্রশ্ন যেহেতু, তার মানে আমি আগের বছরই দিছি, তার মানে এই প্রশ্নগুলো থেকেই তো কমন আসতেছে। সো ওইটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি যদি ভালো মতো পড়েন এতটুকুই এনাফ পাস করার জন্য। বুঝতে পারছেন কি? জি ভাই। বাট বুঝে পড়বেন, যে প্রশ্ন হুবহু মানে সরাসরি আসলো না, কিন্তু মানে রিলেট করে ওখান থেকে তো আমি পয়েন্টগুলো নিয়ে বানায় লিখতে পারবো। আচ্ছা, এখন আপনি দেখেন, এটা খুবই সিম্পল। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ আপনি কখন বাড়াতে পারবেন? আপনি ক্ষতিপূরণ এবং সুবিধা বাড়ানো, আপনি খুব ভালো বেতন দিবেন। আপনার ব্যাংকগুলো খুব ভালো বেতন দিচ্ছে বলেই তো বাংলাদেশে আপনারা খুব একটা মানে সবার চোখে, মানে সবারই চিন্তা ভাবনা থাকে যে আমি ব্যাংকে জব করব, বা একটা খুব ভালো এনভায়রনমেন্ট। সো আপনি যদি এনভায়রনমেন্টটা ভালো বাড়ান এবং সেরকমভাবে বেতন দেন, তাহলে তো কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ হবে। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ মানে তখন তো আপনার কোম্পানির প্রতি বা কর্মীরা সন্তুষ্ট হবে। কাজের পরিবেশে বিনিয়োগ করুন। আপনার কি করতেছে প্রাইভেট ব্যাংকগুলো? অসাধারণ এসি থেকে শুরু করে মানে সেরকম গেট আপ টেট আপ করে ফেলছে না, যে যারা ক্লায়েন্ট যাচ্ছে সেও একটা অন্যরকম এনভায়রনমেন্ট মনে করতেছে। একই জায়গায় অন্য আপনি দেশীয় কোম্পানি টম্পানিগুলোর তো ওইরকম এনভায়রনমেন্ট নাই। একটা ইতিবাচক কালচার আপনি গড়ে তুলতেছেন সেখানে। বৃদ্ধির সুযোগ তৈরি করুন, মানে ওইখানে আপনি আপনার কোম্পানিতে সে তখনই জব করতে চাইবে যখন সে চিন্তা করবে যে আমি এখানে পেশাগতভাবে আমার স্কিল ডেভেলপ হবে, তারপর আমি এখানে অনেক কিছু শিখতে পারবো এবং আমার উপরে ওঠার সুযোগ আছে। তারপর আপনি দেখবেন যে এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে কিনা। অর্থাৎ আপনাকে রাত 9টা 10টা পর্যন্ত খাটাচ্ছে প্রতিদিন, খাটালে তো তখন আপনি চিন্তা করবেন যে অন্য কোম্পানিতে এমএনসিতে কেন মানুষ যায়, কারণ সে জানে যে 10টার সময় যাবে, 6টার মধ্যে সে বের হয়ে আসবে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স। বাট সে প্রাণে কেন যাইতে চায় না? কারণ প্রাণে সে জানে যে 10টার সময় যাবে আর কখন আসবে তার সেটা ঠিক নাই। আচ্ছা, তারপর কর্মীদের ক্ষমতায়ন করুন, অবদানগুলোকে স্বীকৃতি দিন, প্রতিক্রিয়া সংগ্রহ শুনুন। আচ্ছা, আমার এটা এখন জানা নাই, যেমন এ ভাই বলছে যে ব্র্যাক ব্যাংক আবার এটা ফের মানে না হয়তো বা, সম্ভবত ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা মানে না। বাট আপনাদের, যদিও অনেক প্রাইভেট ব্যাংকই মানে না, বাট এরকম কোনো কি প্রাইভেট ব্যাংক আসলে আছে যে যারা, বা এটা তো ব্রাঞ্চের উপর নির্ভর করে, যে যারা আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা যে 10টার সময় যাচ্ছেন 6টা বা 7টার মধ্যেই ছেড়ে দিচ্ছে, এইটা কোন প্রাইভেট ব্যাংকে আসলে এই নিয়মটা ফলো করে বেশি, নাকি না ওরকম কোনো নাই? এটা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ভ্যারি করে আপনাদের? নর্মালি আবার হেড লিমন ভাই, অফিসে এটা হয়, হ্যাঁ। সিটি ব্যাংক 7টার মধ্যে লগ আউট না করলে তার বিরুদ্ধে অ্যাকশনে যায়। আচ্ছা আচ্ছা, বাহ, এই যে এটা দেখেন, এটা মানে কি চমৎকার একটা ব্যাপার। তাহলে এই যে আমার মনে হয় সাব্বির ভাই আছে কিনা, বা যদি উনি থাকেন তাহলে অন্যজন যখন জানবে তখন কিন্তু সে সিটি ব্যাংকে চিন্তা করবে যে তাহলে আমাকে সিটি ব্যাংকে আমার জব চেষ্টা করতে হবে। সব ভালো এমপ্লয়ীদের কিন্তু এই চিন্তা থাকবে ওখানে। সো ওখানে ইনোভেশনও তখন হবে। এবং সিটি ব্যাংকের কিন্তু আপনি দেখবেন যে ব্যাংকটা 4-5 সালের দিকে কি অবস্থায় ছিল আর এখন কোন পর্যায়ে চলে গেছে, এবং টেকনোলজি তারা কত আপগ্রেডেড করছে আবার। আবার সম্ভবত সিটি ব্যাংকে মাসরুর আরেফিন মনে হয় একবার ছিল না আগে? এখনো আছেন। এখনো আছেন? তাহলে এই যে এখনো হ্যাঁ, জি। যে, তো মাসরুর আরেফিন ভাই কিন্তু মানে কঠিন ট্যালেন্ট একটা মানুষ সে, আপনি জানেন কিনা মানে ও লেখালেখির দিক দিয়েও দুর্দান্ত। মানে ও অনেকে ওনার কি বলে আপনার তার কিছু জিনিস ভালো লাগে না অনেকেরই হয়তো, বা বা খারাপ লাগে, বাট উনি মানে অন্য ডিরেক্টরগুলো কিন্তু মানে অন্য দিকেও মেধাবী, মানে না। বাট মাসরুর আরেফিন ভাই আপনার আহ, একটা কি বই, কাপখানা কার বই নিয়ে কাজ করছে, মানে দুর্দান্ত কিছু কিছু কাজ সে আবার করছে আপনার এয়ার লেভেলে। প্রথম আলো থেকে শুরু করে আরো অনেক প্রকাশনীর তার মানে খুব ভালো সম্পর্ক। তো তাহলে ওই যে উনি ডিরেক্টরস, উনি কি রকম চিন্তা ভাবনা করতেছেন সেটাও কিন্তু ব্যাংকের উপর প্রভাব ফেলতেছে। সো আসেন আমরা এরপর আমাদের এখানে বলতেছে যে প্রশ্ন নাম্বার 16-তে, একটা ন্যায্য পুরস্কার ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠানের কর্মজীবনের গুণগত অবস্থা উন্নত করে। এইখানে আবার একটু অন্যভাবে প্রশ্নটা করছে 97 বিপিতে। বলছে ভাই যে ন্যায্য পুরস্কার ব্যবস্থা বলতে এইখানে আপনার ওই যে স্যালারিটা বোঝাবে, হ্যাঁ, যে স্যালারির আন্ডারে মানে টাকার শুধু তো স্যালারি না, বেতন, কমিশন, কি বলে আপনার প্রমোশন, এই জিনিসগুলো আসবে। এগুলো কিভাবে আপনার একটা কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফকে উন্নতি করে। তো সো এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ মানে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফের ক্ষেত্রে। আপনি কর্মীদেরকে বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন দিচ্ছেন কিনা। হ্যাঁ, এখন বর্তমানে এই বেতন হওয়া উচিত, কিন্তু আপনি দিচ্ছেন 15,000, তাহলে আপনি তো কখনোই তার কাছ থেকে সেরকম আউটপুট পাবেন না। কালকে আমি আর একটা
খুব ভালো হয়, যে হাদির একটা বক্তব্য শুনলাম, সে বলতেছে যে আপনি প্রথম আলোর মতন একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করতে চাচ্ছেন, কিন্তু আহ, আপনি বেতন দিচ্ছেন, প্রথম আলোর এমপ্লয়ি যদি 40,000 টাকা দেয়, আর আপনি 20,000, মানে আমার দেশের সাথে সে তুলনা করছে যে আমার দেশের একটা কি বলে প্রেস, মানে প্রিন্টিং, নতুন প্রিন্টিং কিনতে হবে, যেটা খরচ পড়বে 3 কোটি টাকা, আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারছেন না। আপনি সম্পাদককে বা আপনার কর্মীকে 50,000 টাকা দেওয়া দরকার, প্রথম আলো দিচ্ছে 50,000 টাকা, আপনি 50,000 টাকা দিতে পারছেন না, আপনি কিভাবে সেম আউটপুট আশা করবেন? সো এগুলো খুবই সিম্পল জিনিস। রিওয়ার্ড থাকতে হবে, আপনি যদি রিওয়ার্ড না দেন, তাকে প্রশংসা না করেন, তাহলে সে আপনার কাজের প্রতি মোটিভেটেড হবে না। এই জন্য আপনি দেখবেন যে কিন্তু আপনার টার্গেট দিচ্ছে, এবং টার্গেটের উপর কিন্তু আপনি যখন সফল হচ্ছেন তখন আলাদা সে আপনাকে রিওয়ার্ড দিচ্ছে। ন্যায্য পদোন্নতি নীতি থাকতে হবে, সুযোগ, মানে এখানে আপনার এমন থাকা যাবে না, ডিসক্রিমিনেশন থাকলে তখন আপনার বাইরে এটা খারাপ পড়বে। সুবিধা এবং সুযোগ সুবিধা থাকবে, কর্মজীবনের ভারসাম্য থাকতে হবে। সো আর 10 মিনিট সময় দিবেন, আমরা প্রায় শেষের দিকে চলে আসি। আর 4-5টা প্রশ্ন আছে, আমরা এটা দ্রুত করে ফেলবো শেষ। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ প্রোগ্রামের প্রকৃতি এবং কৌশল বর্ণনা করুন। প্রকৃতিগুলো কিরকম হবে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ করতে গেলে? কর্মীদের মঙ্গলকে প্রাধান্য দিবে, কাজ এবং ব্যক্তি জীবনের মধ্যে সমতা থাকবে, দীর্ঘমেয়াদী উদ্যোগ থাকবে, দুই পক্ষের উপকার থাকবে। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ প্রোগ্রামের কৌশলগুলো কি? কাজে মিনিংফুল নিয়ে আসা, কাজটার প্রতি আপনার যখন একটা মিনিংনেস আসবে তখন আপনি নিজে থেকেই করতে চাইবেন। নিরাপদ কর্ম পরিবেশ থাকতে হবে, ন্যায্য বেতন সুবিধা থাকতে হবে। সো এগুলো বানাই পারবেন, সেম জিনিস ঘুরে ফিরে বলতেছে। তারপর কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, মানে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ থেকে আসে তো এই, যখন আপনি এতগুলো প্রশ্ন পড়ে ফেলবেন কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ নিয়ে, অর্গানাইজেশন নিয়ে, তখন না ওই ঘুরে ফিরে যদি 2-3টা প্রশ্ন আসেও, তাও আপনি এই 20টা প্রশ্নের মধ্যে দিয়েই চালাতে পারবেন। ওই 40টা প্রশ্ন আর আলাদাভাবে পড়তে হবে না আপনাকে, যদি আপনার মাথাতে একটু ঘিলু থাকে। আর একদমই যদি না থাকে, তাহলে তো আমাকে আপনার 40টা প্রশ্ন পড়াইও আপনাকে পারবো না আমি। তো এইটুকু ঘিলু আছে, আপনারা ব্যাংকে জব করতেছেন মানে যথেষ্ট স্মার্ট। আপনারা ওই 20টা প্রশ্ন পড়লেই বাকিটুকু আপনি কভার করে ফেলতে পারবেন। আপনারা এত গাধা না যে 40টা প্রশ্ন পড়ে আপনাকে একটা চ্যাপ্টারে কাজ করতে হবে। আচ্ছা, এই কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফের বাস্তবায়ন করতে গিয়ে আপনার বেশ কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো কি কি? আহ, একটা হলো শীর্ষ ব্যবস্থাপনার অভাব। যদি আপনার এই কোয়ালিটি ওয়ার্ক লাইফ যে ভালো করতে হবে, এটা যদি মাসরুর আরেফিন সাহেব না ভালো বুঝতো, তাহলে তো সে করার চেষ্টা করতো না। ওইদিকে আমরা প্রাণের যে কোম্পানি, সে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে চায় না। সে যদি না গুরুত্ব দেয়, তাহলে আপনি কিভাবে আহ, ভালো কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ নিয়ে আসবেন? সো শীর্ষ ব্যবস্থাপনার অভাব থাকলে হবে না। পরিবর্তনের ভয়, অনেক সময় কর্মী বা ম্যানেজার নতুন পদ্ধতি মেনে নিতে চায় না। আম, অনেকে বলে যে খরচ, মানে একটা আপনি যখন এসি থেকে শুরু করে একটা কি বলে স্পোর্টসের জন্য আলাদা এবং খাওয়া দাওয়ার একটা সেকশন একটা রাখলেন, ডাইনিং সিস্টেম। সো এগুলোর জন্য তো অনেক খরচ লাগবে ভাই। তারপর যোগাযোগ দুর্বলতা, প্রশিক্ষণ না যদি থাকে, সো এগুলো দেখে নেবেন, পারবেন। তারপর অর্গানাইজেশনাল বিহেভিয়ার, সাংগঠনিক আচরণ কাকে বলে? ব্যাংকিং শিল্পে সাংগঠনিক আচরণকে প্রভাবিত করে এমন মূল কারণগুলো কি কি লিখো। এবং আরো কিছু প্রশ্ন দেওয়া আছে। সাংগঠনিক আচরণের মূল শক্তিগুলো কি কি? সাংগঠনিক আচরণের মূল শক্তিগুলোর মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ শক্তি? উম, তারপর এই মূল শক্তিগুলোর মধ্যে আপনি একজন ব্যাংকের ইউনিট ম্যানেজার হিসেবে কিভাবে এই শক্তিকে প্রয়োগ করবেন? দেখেন, একই প্রশ্ন 3-4 রকম ভাবে আসে ঘুরে। সো এটা বুঝতে হবে। আচ্ছা, সাংগঠনিক আচরণ বলতে বোঝায় প্রতিষ্ঠানে মানুষ কিভাবে আচরণ করে, একে অপরের সাথে কিভাবে মিশে কাজ করে তা নিয়ে বিশ্লেষণ। এটা কর্মীদের মনোভাব, কাজের আহ, গতি এবং অফিস পরিবেশকে উন্নতি করতে সহায়তা করে। তাহলে ব্যাংকিং শিল্পে সাংগঠনিক আচরণকে প্রভাবিত করে এমন প্রধান উপাদানগুলো কি কি? তাহলে অর্গানাইজেশনাল বিহেভিয়ার বলতে আপনার প্রতিষ্ঠানে মানুষ কিভাবে আচরণ করতেছে সেটা কিন্তু। তো এটা নির্ধারণ করবে আপনার নেতৃত্বের ধরন কি, অফিসের কালচার কি, যোগাযোগ পদ্ধতি কি, কর্মীদের উদ্দীপনা কি, কাজের পরিবেশ কি। এগুলো কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, অর্গানাইজেশনাল ক্লাইমেট, অর্গানাইজেশনাল বিহেভিয়ার অনেকটা একই রকম। সো আপনি দেখলে পারবেন। আর সাংগঠনিক আচরণকে প্রভাবিত করে 5টা শক্তি। একটা হচ্ছে আপনার আহ, কর্মীদের, আপনার যারা কর্মী আছে তাদের ব্যক্তিত্ব কিরকম, তাদের অ্যাটিটিউড কিরকম। তারপর আপনার অর্গানাইজেশনের স্ট্রাকচার কি, অফিসে কে কাকে রিপোর্ট করবে, কে কি কাজ করবে। আপনার অর্গানাইজেশনের টেকনোলজি কি, ওই যে সিটি ব্যাংকের টেকনোলজি, তারা গুগল পে নিয়ে আসতেছে। বেশ কিছু জিনিস টেকনোলজিতে তারা তো অনেক ফাস্ট আছে। সো এই যে আপনি আপনার অফিসে কিরকম টেকনোলজি ইউজ করতেছেন, সো এটাও কিন্তু অর্গানাইজেশনাল বিহেভিয়ার ফেলাবে, ইনভায়রনমেন্ট ফেলাবে, প্রোগ্রেস ফেলাবে। আর আপনি ইউনিট ম্যানেজার হিসেবে তো এই যে বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে আপনি সবচেয়ে বেশি চেষ্টা করবেন হলো এমপ্লয়িকে করার,
মানে ডেভেলপ করার। কারণ আপনি যত যাই কিছু করেন না কেন, টেকনোলজি অমুক তমুক, যদি আপনার এমপ্লয়ি দক্ষ না হয়, এমপ্লয়ি যদি স্যাটিসফাইড না হয়, আপনার কোনো কিছুই সফল হবে না। এই জন্য দেখেন, এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি, পিপল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। আচ্ছা, তারপর হলো ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে সাংগঠনিক আচরণগুলোর মধ্যে পার্থক্য কি। এগুলো একটু দেখে নেবেন, পারবেন। অনেক সময় আমাদের 11টা 25 বেজে গেছে, আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলি। তারপর সাংগঠনিক আচরণের মডেলগুলো কি কি। উম, সাংগঠনিক আচরণের মডেল একটা স্বৈরাচারী মডেল, মানে এখানে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে তার কথাই চলবে, সেই যেই রকম। তারপর কাস্টোডিয়ান মডেল চাকরির নিরাপত্তা এবং সুযোগ সুবিধার উপর জোর দেয়, প্রতিষ্ঠানের লক্ষ্য কর্মীদের সন্তুষ্ট রাখা। সহকর্মী মডেল এখানে নেতৃত্ব এবং উৎসাহকে গুরুত্ব দিবে, ম্যানেজার কর্মীদের পাশে থাকেন ভালো কাজের জন্য। কোলাজিয়ান মডেল সবাই মিলেমিশে কাজ করবে। সিস্টেম মডেল কর্মীদের পুরো বিকাশের উপর গুরুত্ব দেয়। তো বাংলাদেশে কি প্রযোজ্যতা, বাংলাদেশে এখনো অনেক সরকারি প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে আপনার উম, একটু সময় দিবেন। কিছু প্রতিষ্ঠান আছে অটোক্রেটিক মডেল, যে ওই নেতা যেটা বলবে সেটাই। আর কিছু ব্যাংক আছে কাস্টোডিয়ান মডেল। মানে কাস্টোডিয়ান মডেল বলতে কর্মীদেরকে সুযোগ সুবিধা দিয়ে, চাকরি নিরাপত্তা দিয়ে, তাকে কর্মীদেরকে হ্যাপি রেখে তার কাছ থেকে ভালো কিছু আদায় করে নিচ্ছে। প্রাইভেট ব্যাংক এবং আইটি ফার্মের সাপোর্টিভ মডেল জনপ্রিয় হচ্ছে। এগুলো বাংলাদেশে এক একটা কোনটা কি প্রযোজ্য সেটা দিয়ে দিছে। আর নেতৃত্বের কিছু আচরণগত পদ্ধতি দিছে, তাদের মধ্যে কোনটিকে প্রতিষ্ঠান মনে করেন। নেতৃত্বের আচরণ, নেতৃত্বের পদ্ধতি হচ্ছে অথরিটেরিয়ান, মানে কর্তৃত্বপূর্ণ। মানে ওই যে আপনি অনেকটা মনে করবেন যে যেটা স্বৈরাচার ব্যাপারটা, হ্যাঁ, এখানে নেতা এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। আর গণতান্ত্রিকে নেতা নেতা সবাইকে মিলে নিয়ে ডিসিশন গ্রহণ করবে, সবার মতামত পরামর্শ শুনবে। আর লেইজেস ফেয়ারে নেতা সিদ্ধান্ত গ্রহণে এবং কর্মীদের কাজের উপর ন্যূনতম নিয়ন্ত্রণ প্রয়োগ করে, মানে পুরো জিনিসটা আপনার উপর ছেড়ে দেয়। কর্মীদের তাদের কাজের ক্ষেত্রে অনেক স্বাধীনতা এবং দায়িত্ব দেওয়া হয়। এবং কাজের ক্ষেত্রে অনেক স্বাধীনতা এবং দায়িত্ব তখনই দিতে পারবেন যখন আপনার কর্মী হাইলি স্কিল। আপনি ওকে দায়িত্ব একটা দিয়ে দিলেন, আপনি ওই এত স্কিল, আপনি নাক ডেকে ঘুমাবেন যে ও নিজে নিজে করে ফেলতে পারবে, ও বিশ্বস্ত, এবং ও এটাকে আপনার কি বলে সুপারভাইজ করতে হবে না। এখন আপনি প্রতিষ্ঠানে কি অথরিটেরিয়ান চালাবেন, নাকি ডেমোক্রেটিক চালাবেন, নাকি লেজেস ফেয়ার চালাবেন, কোনটা সেরা, সেটা নির্ভর করবে আপনার প্রতিষ্ঠানের উপর, আপনার প্রতিষ্ঠানের কালচারের উপর, অনেক কিছু বিষয়। আপনার প্রতিষ্ঠানে যদি অভিজ্ঞ কর্মী থাকে, আপনি লেজেস ফেয়ার নির্ভর করবেন। আর জটিল বা দ্রুত পরিবর্তনশীল পরিবেশে আপনি গণতান্ত্রিক এবং লেজেস ফেয়ার নেতৃত্ব কাজ করবেন। সো এটা নির্ভর করে আসলে প্রতিষ্ঠানের উপর, হ্যাঁ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনারা একটু আমরা শর্ট নোটস কিছু কিছু রাখছি, কারণ এই টপিকসগুলো আবার শর্ট কোয়েশ্চেন বা ডিফারেন্স আকারে আসতে পারে। সো কিছু শর্ট কোয়েশ্চেন আমরা রাখছি। ব্রড কোয়েশ্চেন পড়লেই এই শর্ট নোটসগুলো হয়ে যাবে। ছোট ছোট করে এত বড় পড়ার দরকার নাই, 2-3 লাইনে পড়ে নেবেন। আর এইখানে আমরা আলাদাভাবে ডিফারেন্সটা দিয়েছি এবং সবার শেষে শর্ট কোয়েশ্চেন দিয়েছি। আমি একটু আপনাদের কেস স্টাডিটা আলোচনা করে দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে যেমন বলছে যে এবিসি ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশের একটি, আর 5 মিনিট সময় নিব, তাহলে আমরা কেস স্টাডিটা কমপ্লিট করে ফেলব। দ্রুত বর্ধনশীল নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। অভ্যন্তরীণভাবে কর্মীরা অসন্তুষ্ট, কারণ কাজের দায়িত্ব স্পষ্ট নয়। এখানে কাজ ভাগ করে দেওয়া হয়নি, বিভাগগুলোর মধ্যে যোগাযোগ দুর্বল এবং দলগত কাজের অভাব রয়েছে। আর অনানুষ্ঠানিক গ্রুপগুলো আনুষ্ঠানিক কাঠামোর চেয়ে বেশি প্রভাব ফেলছে। প্রযুক্তির পরিবর্তনে কাজের চাপ বাড়ছে, কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণ নেই। বাহ্যিকভাবে ব্যাংকের প্রতিযোগিতা, বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ এবং দ্রুত ডিজিটাল সেবার চাহিদা প্রতিষ্ঠানটাকে চাপের মধ্যে ফেলেছে। ফলে কর্মীদের মনোবল কমে গেছে এবং সাংগঠনিক পরিবেশ নেতিবাচক হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এই ফার্স্ট চ্যাপ্টারের পিডিএফ কপিটা নিতে পারবেন, বাট আমরা পুরো পিডিএফ সেল করি না। ফার্স্ট চ্যাপ্টারটা ফ্রিতে পাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, না পাইলে আমরা দিয়ে দিবনি। আচ্ছা, এবিসি ফাইন্যান্স লিমিটেডের উপর প্রভাব ফেলেছে এমন প্রধান অভ্যন্তরীণ পরিবেশ উপাদানগুলো চিহ্নিত করো। একটা জিনিস বলি, সস্তায় খুঁজতে গেলে মানে সেটার জিনিস ওই 50 টাকাতেও পিডিএফ বিক্রি করে। টাইম স্মার্ট যেমন গতবারে বিক্রি করে আমাদের কাছে আসে, এবার বলতেছে যে ভাই আপনারা, মানে সে জানেও না যে এটা টাইম স্মার্টের গ্রুপ না। ওই যে আপনারা দেখছেন কিনা, আমি এর আগে বলছিলাম। তো সে পিডিএফ নিয়েছে, সেই পুরাতন আমলের পিডিএফ, এবং আপনার হচ্ছে হলো নতুন কোয়েশ্চেন প্যাটার্নের সাথে সংযোগপূর্ণ না। তো একটা জিনিস মানে মাথায় রাখবেন, আপনাকে যখন কেউ কম দামে কোনো কিছু জিনিস দিচ্ছে, সে আপনাকে ঠকাচ্ছে, এমনি এমনি দিবে না। সস্তার একটা অবস্থা।
লাস্ট মোমেন্টে আমরা অনেকে মানে এক্সপার্ট না এরকম বিভিন্ন পিডিএফ টিডিএফ খুঁজে বেড়াই বা অনেকে নেয়। আচ্ছা যাই হোক, এখন আসেন এরকম কিছু আছে। এখন বলছে যে এবিসি ফাইন্যান্সিয়ালি লিমিটেডের উপর প্রভাব ফেলছে এমন প্রধান অভ্যন্তরীণ পরিবেশ উপাদানগুলো চিহ্নিত করা। তাহলে এখন ইন্টারনাল এনভায়রনমেন্ট হলো কি অস্পষ্ট কাঠামো, সেখানে আপনি দেখলেন যে টিমের মধ্যে যোগাযোগ নাই, দুর্বল যোগাযোগ, দলগত কাজের অভাব, প্রশিক্ষণের ঘাটতি আছে। সো এসব কারণে কর্মীদের দক্ষতা এবং সন্তুষ্টি কমে যায়। আমি বলছি যে কেস স্টাডিটা একটু মনোযোগ সহকারে পড়তে হবে, কেস স্টাডির উত্তর প্রশ্নেই থাকে। সো কেস স্টাডির যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটা এই জন্য আমরা আগে ভালো করে পড়ব। প্রতিষ্ঠানের উপর প্রভাব ফেলছে এমন প্রধান বাহ্যিক পরিবেশের উপাদানগুলো উল্লেখ করো। তাহলে বাহ্যিক পরিবেশগত উপাদান কি? এই যে বিভিন্ন ব্যাংকের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে, প্রযুক্তিগত পরিবর্তন আসছে, গ্রাহকের বাড়তি প্রত্যাশা উপাদান হচ্ছে, এগুলো প্রতিষ্ঠানের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এই যে প্রযুক্তির পরিবর্তন, কাজের চাপ বাড়ছে, বাংলাদেশের ব্যাংকের নিয়ন্ত্রণ হচ্ছে, দ্রুত ডিজিটাল সেবা প্রতিষ্ঠানটাকে চাপের মধ্যে ফেলেছে। কি বলে, সিটি ব্যাংক এত দ্রুত ডিজিটাল সেবাতে চলে যাচ্ছে, আমার ব্যাংক ডিজিটাল সেবাতে যেতে পারছে না। সো এরকম ভাবে একটা বাহ্যিকভাবে তাহলে বাহ্যিক পরিবেশের উপাদানটা প্রভাব ফেলছে না। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংগঠনের পার্থক্য, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংগঠনে আমরা পার্থক্য পড়ে আসি অলরেডি, সো এটা দেখলেই পারবেন। উম, আনুষ্ঠানিক সংগঠন হলো নির্ধারিত কাঠামো এবং নিয়ম অনুযায়ী পরিচালিত ব্যবস্থা। সো এগুলো আমার মনে হয় রিডিং পড়লে পারবেন। এখানে কিছু পার্থক্য দেওয়া আছে, আপনারা রিডিং পড়ে নিয়েন। আজকে আর ক্লাসটা বাড়াতে চাচ্ছি না, অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেলছি। আপনাদের কোনো লাস্টে কিছু বলার থাকলে বলতে পারেন, না হলে আমরা ক্লাসটা এখানে ক্লোজ করে দিচ্ছি, কারণ অনেক সময় হয়ে গেছে। আপনাদের কাজ হবে কালকে একবার এটা রিডিং পড়ে ফেলবেন এবং পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবেন, ছোট ছোট সংজ্ঞা আকারে যেগুলো প্রশ্ন আছে, শর্ট কোয়েশ্চেন, সেগুলো কমপ্লিট করে ফেলবেন। কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, নাহলে ক্লোজ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার ক্লাসটা কি ইসে থাকবে আমাদের ফেসবুক গ্রুপে হ্যাঁ হ্যাঁ, রেকর্ড? ফেসবুক গ্রুপে দিব, আমরা ইউটিউবেও দিয়ে দিব। ফার্স্ট ক্লাসটা আমরা ইউটিউবে দিয়ে দিই, পরের ক্লাসগুলো আমরা ফেসবুক গ্রুপে দিয়ে দিই। সো দিয়ে দিব, আবার আবার দেখে নিয়েন, আর আরেকবার রিডিং পড়ে নিয়েন, এবং প্রশ্নগুলো ওই যে শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে পড়েন, যেগুলো দেওয়া আছে শর্ট কোয়েশ্চেন ডিফারেন্স। আর অন্যগুলো পয়েন্ট এবং জি। আইডিয়া মাথায় থাকলে বানাই লিখতে পারবেন, এটা টেনশন আর কিছু নাই যে 20, অনেকে ভয় পান যে 20টা প্রশ্ন দিয়েছে কমন পাবো কিনা। মেন্টরে তো 40টা প্রশ্ন দেখলাম, কমন তো পাবেন, দেখাই দিলাম। আর যেহেতু বিগত বছরের প্রশ্ন এবং আইবিবি টেস্ট বইয়ের বাইরের প্রশ্ন পরীক্ষাতে আসে না, এবং আইবিবি টেস্ট বইয়ের সবগুলো প্রশ্নই তো কভার করছি এবং আইবিবির সিলেবাস কভার করছি, তো 20টা প্রশ্নই যদি কভার হয়ে যায় আপনি 40টা প্রশ্ন কেন পড়বেন? সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুবই ছোট একটা 50 পেজের বই মুখস্থ করতে পারবেন না? অন্যরা যারা জানে না তারা তো 100 পেজের বই পড়তেছে বা 150-200 পেজের পর্যন্ত পড়ছে। সো আপনার জন্য আমি এতটুকু কষ্ট করছি, আপনারা প্লিজ এই কষ্টের সম্মানটুকু রাখবেন একটু পড়ে। 50 পেজে নিয়ে আসতে মানে এমন না যে খুব ইজিলি নিয়ে আসতে পারছে, অনেক কিছু বাদ ছাদ দিয়ে প্রচুর অ্যানালাইসিস করে আমার খুবই কষ্ট চমৎকার করা লাগে। লাগলো তো এই অ্যাকচুয়ালি কষ্টটা ক্লাসটা। আপনারা একটু মূল্যায়ন করে আপনারা একটু পড়ে আমাদের মুখটা উজ্জ্বল করবেন, এবং আপনারা একটু আপনাদের কলিগদেরকে ভালো কিছু হইলে জানাবেন যে হ্যাঁ এটা তোমরা বিশ্বাস রাখতে পারো, এখানে ভালো কিছু সম্ভব। তো এটা আপনাকে একটু কষ্ট করতে হবে, আপনি কষ্ট করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। স্যার মনিটরি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম কবে আসবে বা কবে আমরা ক্লাস পাবো? ওটা মনে হয় আমরা রুটিনে দিয়ে দেওয়া আছে, তাহলে ওই রুটিন অনুসারে যত তারিখে দেওয়া আছে সেই তারিখেই হয়ে যাবে। পেইড গ্রুপের রুটিনটা তো দেওয়া আছে, একটু উপরের দিকে দেখেন, নাহলে রুটিন যদি না পান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রুটিনটা নিয়ে নিন। মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমও খুব বেশি টেনশন নেওয়ার কারণ নেই, ওটাও একটু পড়েন যেভাবে ইয়া করবো। ওটাও 115-20 পেজের মধ্যেই, 115 পেজের মধ্যেই ওটা লেখা হয়েছে, মানে 110 মনে হয় হবে। কর্মজীবনের গুণমান স্যার, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, দয়া করে 19 নম্বর প্রশ্নের উত্তর দেখেন। এটা স্যার পারলাম না স্যার, 19 নম্বর প্রশ্ন আরেকটা না। জি জি জি, কি হয়েছে বলেন তো? কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, হ্যাঁ। প্রশ্নের উত্তর দেখুন। এটা স্যার দেখলাম স্যার, কিন্তু আরেকটা মনে হচ্ছে টিফিনটা স্যার একটু আহ, আরেকটা দেখলে স্যার ভালো। আচ্ছা, একটু অন্য কেউ ওনার কথা কি বুঝতে পারছেন? আমি কথাটা ঠিক বুঝতে পারছি না, যদি কেউ বুঝতে পারেন, ওনার ওখান থেকে ঠিক মতো আসতেছে না, তাহলে আমাকে একটু। না স্যার, আমরাও বুঝতে পারতেছি না। আচ্ছা, আমরা কেউ বুঝতে পারছি না, আপনি একটু ভয়েসটা মনে হয় কাছাকাছি নিয়ে বললে সুবিধা হবে, তাহলে আমরা এটা আপনার ব্যাপারটা বুঝতে পারবো। স্যার কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ,
এখানে দেওয়া আছে, দয়া করে 19 নং প্রশ্নের উত্তর দেখুন। হুম। আচ্ছা, ওইটা 19 নম্বরে যদি মানে কিছু মিস্টেক তো হইতে পারে, ওইগুলো তো এগুলো খুব কমন বিষয়, দেখবেন কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ কোন জায়গাতে আছে। না হলে আবার এই যে এখানে 10 নম্বর প্রশ্ন, 10-এ কর্মজীবনের গুণগত মান বলতে কি বোঝায় সেটাতে দিচ্ছে। যদি নাম্বারিং একটু দুই একটা তো মিস্টেক হইতে পারে, ওইটা ব্যাপার না। তখন যদি 18-তে থাকে 18-তে দেখে নেবেন, এটা তো আর এমন কোনো ব্যাপার না। হ্যাঁ, দয়া করে 19 নং প্রশ্নের উত্তর দেখুন। মানে 19 নম্বরে এখন কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ যদি না থাকে, তাহলে উপরে যেটা আছে সেটাতে, হ্যাঁ এখানে একটু মিস্টেক হয়েছে মনে হয়। এটা 19 নং হবে না, এটা হবে এই যে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ হয়েছে আপনার 15 নম্বরে। সো এগুলো একটু মিস্টেক কিছু হয়েছে, এগুলো ইয়ে করিনি, তেমন কোনো না। আচ্ছা, কারো কোনো আর প্রশ্ন আছে? নাহলে ক্লোজ করে ফেলছে। রাফি ভাই, পড়াশোনা হচ্ছে তো? পড়তে হবে, একটু সময় দিতে হবে। ট্রাই করতেছি স্যার। ট্রাই করেন, ট্রাই না করলে হবে না। আমি যতই ছোট করে দেই, কিন্তু আপনারা ট্রাই না করলে হবে না কোনোভাবেই। তো ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। সকলের জীবন মঙ্গল কামনা করছি। আমি কষ্ট করছি, সাথে আপনারাও একটু কষ্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে ভালো কিছু করতে পারবো।